আমি তোমার কি ক্ষতি করেছিলাম রাব্বি? আমি তো শুধু তোমাকে ভালোবেসেছিলাম। আমার সাথে কেন এমন করলে? আমি তোমাকে ভালোবেসে আমি বাসা থেকে পালিয়ে এসে বিয়ে করলাম, আর দিন শেষে তুমি আমাকে এই প্রতিদান দিচ্ছ। এই চুপ কর। তোকে তো আমি বিয়ে করেছি, এটা তোর সৌভাগ্য। আমি তোকে বিয়ে না করে তো এখানে রেখে চলে যাই নাই। গুড বাই। তোর পথ তুই দেখ, আমার পথ আমি যাচ্ছি। রাব্বি চলে যেতে নিলে নদী রাব্বির হাত ধরে কান্না করতে করতে বলে, এই রাব্বি, আমাকে রেখে কোথায় যাচ্ছ? এই তুমি আমার সাথে মজা করছো তাই না? দেখো, আমি তোমাকে বিশ্বাস করে আমার পরিবারের কথা না ভেবে এখানে চলে এসেছি। তুমি মাঝখানে আমাকে ছেড়ে যেতে পারো না। রাব্বি নদীর হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে, আমি চাইলে সব পারি। তোকে এইখানে দেখতে চাইছিলাম। তোর কি জায়গাটা দেখে কিছু মনে পড়ে? এই জায়গা, ওই যে ব্রিজ, ওইখানে রাহাত নামে কেউ আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তুই তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিলি। মনে পড়ে কি? আজ তোকে এভাবে কাঁদতে দেখে অনেক ভালো লাগছে। গুড বাই। আমার স্ত্রী হয়ে সারা জীবন থাক না, আমাকে কাছে পাবি না। আমার ভালোবাসা। রাব্বি হাসতে লাগলো। হঠাৎ করে কারো কণ্ঠ শুনে রাব্বি ভাবনা জগৎ থেকে বের হইল। রাব্বিকে ওর আম্মু বলল, কি হয়েছে? এভাবে তাকিয়ে কি ভাবস? এভাবে কারোর দিকে তাকাই নাকি? আম্মু, আমি একটু বাহিরে যাব। এখন কিসের বাহিরে যাওয়া? বিয়েটাই পড়ানো শেষ হোক, তারপর। আমার কি দরকার? এখানে ভাইয়া আপুর বিয়ে, ওরা থাকলে তো হবে। তুই ছোট ভাই হিসেবে থাকবি না নাকি? তোর আব্বু রেখে যাবে কিন্তু। রাব্বি ফোন বের করে ফেসবুকিং করতে লাগলো। আর ওইদিকে ওর বড় বোন বড় ভাই সাথে রূপা আশিকের বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ে পড়ানো শেষ হইলে সবাই মোনাজাত ধরল। মোনাজাত শেষ হইলে হঠাৎ করে একটা কণ্ঠ শুনে রাব্বি থমকে গেল। রাব্বি পিছনে ঘুরে তাকাতে রাব্বি উঠে দাঁড়িয়ে গেল। রাব্বিকে দেখে রাহাত থমকে গেল। রাহাত তোতলাতে তোতলাতে বলে উঠে, রাব্বি? তুই এখানে? না মানে, তুই এখানে কি করিস? আমি ভুলে এসেছি। আমি পাশের বাসায় যাওয়ার কথা ছিল। রাহাত, এসব কি বলো? পাশের বাসায় যাবে মানে? কে আপনি? কি? আমি কে মানে? সরি, ভুল জায়গায় চলে এসেছি। রাহাত চলে যেতে নিলে রাব্বির রাগ উঠে গেল। রাব্বি রাহাতকে বলে উঠল, রাহাত, একদম নাটক করবি না। তোর তো দেশের বাহিরে থাকার কথা। তুই তো অসুস্থ, কোমায় আসোস। তাহলে তুই এখানে কি করছিস? আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমি 3 মাস ধরে অসুস্থ হয়ে দেশে এসেছি। 4 মাস ধরে রাব্বি তোকে বুঝিয়ে বলে। আমাকে বুঝিয়ে বলবি? তুই এই বাড়িতে আসার কথা না। তোর কোনোভাবে এই বাড়িতে আসার কথা না। তুই আসতে পারিস না এখানে। রাব্বি রাগে ফোন ছুঁড়ে মারলো রাহাতের কপালে লাগলো। সাথী চিৎকার করে বলল, বিআই, এইসব কি ধরনের ব্যবহার? আপনার সাহস কি করে হয় আমার হাজবেন্ডকে ফোন দিয়ে ডিল মারার? সাথী কথাগুলো বলে দৌড়ে রাহাতের কাছে গিয়ে রক্ত পড়া বন্ধ করতে ওড়না দিয়ে চেপে ধরলো কাটা জায়গায়। রাব্বির রাগ বেড়ে যেতে লাগলো। রাব্বির রাগে শরীর কাঁপতে লাগলো। রাব্বির আম্মুর রাগ উঠলে রাব্বিকে থাপ্পড় মেরে বলল, এইটা কি ধরনের ব্যবহার? ছেলেটার মাথা ফাটিয়ে কেন দিলি? ওই আমার সাথে এত বড় অভিনয় করলো, আর ওকে মাথা ফাটানো কম হয়েছে? রাব্বি দৌড়ে রাহাতের কাছে যেতে নিলে রাহাত সাথীকে সরিয়ে দিয়ে দৌড়ে নদীর পিছনে দাঁড়িয়ে বলে, নদী, আমাকে তুমি বাঁচাও। তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। রাহাত, ওনাকে ছাড়। না, ওনার পিছন থেকে সরলে তুই আমাকে মেরে ফেলবি। তুই মরার যোগ্য। তুই ওনার পিছন থেকে সরে। রাব্বি, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুই ক্ষমা করে দে। ভুল? কিসের ভুল? তোর জন্য আমি কি করি নাই? আর দিন শেষে তুই কি করলি? আমার সাথে অভিনয় করে গেলি। আমি তোকে নিজের থেকে বেশি ভালোবাসতাম। তোকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। আর দিন শেষে তুই আমার সাথে বেইমানি করলি। কেন করলি এমন? সত্যিটাই বলে তুই আমাকে এখানে কবর দিয়ে দিবি। আমি সত্যিটা জানতে চাই, কেন করলি এমন? রাহাত, আমাকে ছাড়ো। প্লিজ নদী আপু, আপনি সামনে থেকে যাবেন না। আমি গেলেই ও আমাকে মারবে। রাহাত, ওকে দেখে এত ভয় কেন পাচ্ছ? রাব্বি, বেশি কিন্তু হয়ে যাচ্ছে। ওই কি করছে যে তুই ভয় কেন দেখাচ্ছিস? রাহাত, সত্যিটা বল, কেন করলি আমার সাথে মিথ্যা অভিনয়? আমার রাগ আর বাড়িয়ে দিস না। আমি কি করতে পারি ভালো করে জানোস। আমি সব সত্যি বলবো। তুই কথা দে আমাকে মেরে ফেলবি না। দেখ রাব্বি, সাথের পেটে আমার সন্তান আছে।
আমাদের সন্তানদের জন্য আমার কোনো ক্ষতি করিস না। বাচ্চাটা জন্ম নেওয়ার আগে এতিম হয়ে যাবে। রাব্বি চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করে বলে, ওকে, আমি তোকে কিছু করব না। বল, কেন করলি? রাব্বি, আমি সাথীকে ভালোবাসতাম, তুই যাকে জানোস তাকে না। তার জন্য আমাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়েছিল। আর সেই তোকে অনেক বেশি ভালোবাসে, তোর জন্য একদম পাগল। তোকে এত ভালোবাসতো যেটা আমি সহ্য করতে পারি নাই। একে তো আমার ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দিয়েছিল, তার উপরে তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকেও ওই অতিরিক্ত ভালোবাসে। তুই ধোকা দিলে ওর শিক্ষা হয়ে যেত। তোকে হারানোর কষ্ট সহ্য করতে পারবে না, সেটাই ভেবে আমি ওইসব প্ল্যান করি। আর বাকিটাই তুই আমার কথা বিশ্বাস করে নিস। আর আমি লন্ডন চলে গিয়েছিলাম, কিন্তু 2 বছর ধরে আমি এখানে আসি। সাথে সাথে আমার বিয়ে ফ্যামিলিগত হয়। দুইজন জানতামও না। বাসর ঘরে গিয়ে দুইজন একে অপরকে দেখে অবাক হয়ে যাই। রাহাতের কথা শুনে রাব্বি চোখের পানি ফেলতে লাগলো। নদীর দিকে তাকাতে নদী চলে গেল। রাব্বি কয়েক পা পিছিয়ে যায়। রাহাত ধরতে গেলে রাব্বি হাত দিয়ে বাধা দিয়ে বলে, প্লিজ আমাকে ধরিস না। তুই ধরলে আমি নিজের শরীরের মাংস সেইখান থেকে তুলে ফেলবো। তুই বন্ধুত্ব মাঝে যে ব্যথাটা দিলি, বিশ্বাস কর, বন্ধুত্ব নাম শুনলেও আমার মাঝে প্রথমে ঘৃণা শব্দটা আসবে। জানি এখানে বড্ড কষ্ট হচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে নিচ্ছে। মনে শুধু একটা প্রশ্ন আসছে, নিজের ভাইকে যতটা ভালোবেসেছি তার থেকে তোকে আমি বেশি ভালোবেসেছিলাম। কথায় আছে না, পর পরই হয়, পর কখনোই আপন হয় না। দোষ? চুপ, একদম চুপ। ওই মুখে একদম আমাকে দোস্ত বলবি না। তুই আমার নামও কখনো মুখে নিস না, মুখ ভেঙে ফেলবো। তুই আমার সাথে যা করছস, সরি, তোর দোষ নাই, সব দোষ আমার, কারণ আমি সঠিক মানুষ চিনতে পারি নাই। সব দোষ আমার। আমি যদি সঠিক মানুষ চিনতাম তাহলে আজ এত বড় সারপ্রাইজ পেতে হতো না। রাহাত রাব্বির কাছে যেতে রাব্বি রাগ কন্ট্রোল করতে না পেরে বুকে সজোরে ঘুষি মারতে মারতে বলল, তুই আমার লাইফটা শেষ করে দিয়েছস। না পারবো তার কাছে ক্ষমা চাইতে, আর না পারবো এইসব সহ্য করতে। এমনটা না করে আমাকে মেরে ফেললেই হতো, এত কষ্ট হতো না। রাব্বি, আমি ভুল করেছি, আমি মানছি। আরে তোর ভুল বোঝাবুঝির কি আছে? চাইরে, তুই তো আমাকে একজন প্রতারক প্রমাণ করে দিয়েছিস। জানোস, এই চোখের পানিগুলো দেখে হাসি আসছে। আমি তাকে কাঁদিয়েছি না, আজ আমাকে কাঁদতে হইল। রাহাত, অনেক ভালো কাজ করছস। আমার এই শিক্ষাটা পাওয়ার দরকার ছিল। রাব্বি কান্না করতে করতে ভাঙা ফোন তুলে বের হয়ে গেল। রাব্বিকে এভাবে কান্না করতে দেখে রাব্বির আম্মু আব্বু আতিয়া রাফি অবাক হয়ে তাকিয়ে থাকলো। রাফি বলতে লাগলো, রাহাত, তুমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলে, রাব্বিকে এমন আঘাত করছো যে ওই এইভাবে কান্না করলো। আমরা ওকে কখনোই এভাবে কাঁদতে দেখি নাই। তুমি ওকে এভাবে প্রতারণা কিভাবে করতে পারলে? ভাইয়া, বিশ্বাস করেন, ওই সময়টা আমি নিজের বিবেকের ভিতরে ছিলাম না। আমার ভিতরে ছিল প্রতিশোধের আগুন আর হিংসে ছিল। আমি হিংসার বশে আমি ওকে এতটাই আঘাত করেছি, বিশ্বাস নিয়ে খেলা করেছি। আমি সব ঠিক করে দিব। রাহাত কথাগুলো বলে রুমে চলে গেল। এইদিকে নদী খাটের উপরে উপুর হয়ে শুয়ে থেকে কাঁদতে লাগলো। আর রাব্বি এদিকে নদীর পাড়ে চলে গেল। ঘাসের উপরে বসে থেকে নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। ফ্ল্যাশব্যাক। এই রাব্বু, শোনো না, বলো। আমার ভালো লাগছে না, কিছু একটা করো। আসো, রোমান্স করি। দূর ফাজিল, খালি সব সময় দুষ্টু কথা মুখে থাকে, তাই না? ইহি, সিনিয়র গার্লফ্রেন্ড বলে কথা। আচ্ছা রাব্বি, আমি কিছু প্রশ্ন করব, তুমি উত্তর দেবে, সব সত্যি দেবে কিন্তু। রাব্বি নদীর কোলে শুয়ে হাত বুকের উপরে নিয়ে বলল, বলো। তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে যদি তোমার ফ্যামিলি আমাকে মেনে না নেয়? আমি আমার কথাই চলি, কারো কথা শুনি না। তা তো জানি, আমার রাব্বু বাবু নিজের ইচ্ছা মতো চলে। আচ্ছা তোমার তো রাগ কেন? হ্যাঁ, জানি না, অন্যায় দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমি মাঝে মাঝে ভাবি, তোমার সাথে যদি আমার বিয়ে হয় তুমি রাগের বশে আমাকে ছেড়ে চলে যাবে না তো? তোমার কি মনে হয় শুনি? আমি যাকে ভালোবাসি তার জন্য আমি সব করতে পারি, আর যাকে ঘৃণা করি তাকে ধ্বংস করার জন্য আমি সব করতে পারি। তুমি আমাকে ভালোবাসো নাকি আমাকে ঘৃণা করো? নদীর কথা শুনে রাব্বি মনে মনে ভাবতে লাগলো, তোকে আমি ঘৃণা করি, সময় হোক তোর কি হাল আমি করব তোর ধারণাও নাই। এই কথা বলো না কেন? তোমার কি মনে হয়
একবার মনে হয় ভালোবাসো, আবার মনে হয় ঘৃণা করো। কি আমি তোমাকে ঘৃণা করি? আর তোমার এইটা মনে হয়? ওকে ভালো, তাই করি। আমার সাথে একদম কথা বলবে না। রাব্বি উঠে যেতে নিলে নদী টান দিয়ে নিজের উপরে ফেলে দিয়ে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলে উঠল, আমি তো মজা করছি, শুধু শুধু রাগ করে পাগলুটা। তাহলে বলো কেন? আমার এইসব ভালো লাগে না, জানো না? আমি ঘৃণা যাকে করি তাকে তিলে তিলে শেষ করে দেই। সেখানে তুমি বলো আমি তোমার সাথে কিছু করছি? না। তাহলে? আরে বাবা, সরি, মজা করছি, বললাম তো। হয়েছে, ঘাসের উপর থেকে উঠো। রাব্বি উঠে নদীর হাত ধরে তুলে বসালে নদী রাব্বির বাহু জড়িয়ে ধরে গালে কিস করে কাঁধে মাথা দিয়ে বলে, কখনোই আমাকে ছেড়ে যেও না রাব্বি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি চলে গেলে আমি নিজেকে শেষ করে ফেলবো। তুমি না থাকলে আমি বেঁচে থেকে কি করব বলো? চুপ, একদম চুপ। নদীর ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল। নদীর হাত নিজের হাতের মুঠো নিয়ে বসে থেকে সামনের দিকে তাকিয়ে থাকতে লাগলো। ভাবনার জগৎ থেকে বের হইতে রাব্বি বলতে লাগলো, আমি মিথ্যা বলেছি তোমাকে প্রতিনিয়ত, অথচ তুমি আমাকে প্রতিনিয়ত বিশ্বাস করে গেছো। আমি যা বলেছি তাই বিশ্বাস করেছো। কখনো ভুল হইলেও আমার উপরে চিল্লাও নাই, ছোট বলে সব ভুল মাফ করে দিয়েছো। আর আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলাম। আসলে যে যাকে বেশি বিশ্বাস ভালোবাসে তাদের থেকে আঘাত পেতে হয়। রাব্বি কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাব্বির ফোন বেজে উঠলে রাব্বি দেখে ওর আম্মু কল করছে। ভাঙা কাচের উপরে রিসিভ করতে গিয়ে আঙুলের ভিতরে কাচের টুকরো ঢুকে গেল। রাব্বি লাউডস্পিকারে দিয়ে বলল, আম্মু কিছু বলবে? কোথায় তুই? বাহিরে। বাসায় আয়। তোমরা ওইখানে আছো নাকি? বাসায় যাচ্ছি, রাফি আতিয়া এখানে আছে। ও আচ্ছা। বাসায় আয়। রাব্বি কিছু না বলে ফোন কেটে দিল। রাব্বি বাইকে উঠে সোজা বাসার দিকে যেতে লাগলো। 2 ঘন্টা জার্নি করে বাসায় চলে গেল। আয়ান বাসায় গিয়ে সোজা নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে খাটের উপর হয়ে শুয়ে পড়লে ওর আম্মুর কল আসলো। রাব্বি কল কেটে দিয়ে নিচে চলে গেল। দরজা খুলে রুমে চলে গেল। রাব্বির আম্মু বলতে লাগলো, রাব্বি, ভালো লাগছে না আম্মু? রাব্বি কথাটা বলে রুমে চলে গেল। 2 দিন পর রাব্বি ফ্রেশ হয়ে নিচে নামতে লাগলো। রাব্বি ফোনের দিকে তাকিয়ে থেকে নিচে নামতে লাগলো। নিচে নেমে সামনের দিকে তাকাতে দেখে সবাই বসে আছে। নদীর দিকে চোখ গেলে রাব্বি চোখ সরিয়ে নিয়ে বলে, আসসালামু আলাইকুম দুলাভাই ভাবি। ওয়ালাইকুম আসসালাম। দেবর্ষি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাব্বি, জি আপু বলেন। রাহাতের হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। রাহাত তোমার সাথে কাজটা ঠিক করেনি। আমি জানতাম না রাহাত তোমার সাথে এমন করছে। আপু বাদ দেন, এইটা হওয়ার ছিল। আমি যদি ভালো হইতাম তাহলে এইসব কিছুই হতো না। নিজেই তো খারাপ। যাই হোক, বড় আপু আমাকে কিছু টাকা দাও তো, তোমাকে কল দিতে নিয়েছিলাম। কি করবি? ফোন কিনবো। এইটা কাজটা ভেঙে গেছে, ভিতরেরটা দাগ বসে গেছে। মাসের ভিতর কয়টা ফোন কেনার লাগে? এত রাগ কেন তোর? হ্যাঁ আপু সিন ক্রিয়েট করো না। দিবে নাকি না? যদি দাও তো পাঠাও, আর যদি না দাও বলে দাও, স্পষ্টভাবে কথা বলো। দিব না, যা। ওকে দিও না, আমার ফোনের দরকার নাই। রাব্বি কথাটা বলে ফ্লোরে এক ঢিল মেরে ভেঙে ফেলল। আতিয়া রাফি সোফা থেকে উঠে পড়ল। আতিয়া রেগে কিছু বলবে, রাব্বি বলে, আমার খোঁজ কেউ করবে না। রাব্বি কথাটা বলে টেবিলের উপর থেকে আপেল নিয়ে খেতে খেতে যেতে নিলে রাব্বির আম্মু বলে, রাবি, কোথায় যাস? ভার্সিটিতে যাব। কিসের শব্দ হইল রে? ফোন ভেঙে চুরমার করলো। আম্মু, তোমার ছেলে দিন দিন সাইকো হয়ে যাচ্ছে। পাগলা গারোতে রেখে আসো, না হলে দেখা যাবে সবাইকে জেল খাটিয়ে ছাড়বে। আমার জন্য তোমাদের কিছু হবে না, এটা গ্যারান্টি দিতে পারি। আমি তো সবার থেকে দূরে সরে গেছি। তোমাদের ভাই বা এই বাড়ির যে আমি ছেলে সেটা তো কেউ জানে না, আত্মীয় স্বজন ছাড়া। সেখানে আমি কিছু করলে তোমাদের পরিচয় কোনোদিন দিব না। রাব্বি কথাগুলো বলে বের হয়ে গেল। আতিয়া রেগে কিছু বলতে যাবে, সাথে সাথে আশিক আতিয়ার হাত ধরে বলে, যেতে দাও। একদম ফালতু ছেলে ওই। এই সব দোষ আব্বু আম্মুর।
সব সময় ছেলেকে মাথায় তুলে রেখেছে। যখন যা করেছে সব কিছুতেই ছাড় দিয়েছে। একদিন ঠিক ভালো হয়ে যাবে, এখন আরও বেশি বিগড়ে গেছে। দেখো, আমার যতটা মনে হচ্ছে রাব্বির ভালোবাসার অভাব আছে। ওই কোনো কিছু নিয়ে প্যারাই আছে। ওর মনের ভিতর এমন কোনো কষ্ট আছে যেটা কাউকে কিছু বলতেও পারছে না, আর না নিজে সহ্য করতে পারছে। ওই নিজেও জানে না ওই কি করছে। এই রকম আমি নিজেও ছিলাম। রাব্বিকে সেম আমার মতো লাগছে। কিছু না, ওর কথা রাখো। ওই একেবারে ফালতু ছেলে, কথায় কথায় জিনিসপত্র ভাঙছে। মানুষ খুন করতেও ওর হাত কাঁপবে না। আতিয়া রাখ, আশিককে নিয়ে রুমে যা। নদীর সাথে তোমরা রুমে গিয়ে রেস্ট নাও। নদী সাথীর সাথে চলে গেল। নদী খাটের উপরে বসে থেকে ভাবতে লাগলো, খুব কষ্ট হচ্ছে তাই না? আমারও লেগেছিল রাব্বি, সেই দিন আমি চাইলে তোমাকে সব বলতে পারতাম, আর বললে তুমি আমাকে বিশ্বাস করতে না। তুমি তো আমাকে কখনো ভালোই বাসো নাই। ভালোবাসলে কখনোই আমাকে এভাবে ধোকা দিতে পারতে না। আমি তোমাকে বিশ্বাস করে পালিয়ে বিয়ে করলাম, আর তুমি আমার উপরে অন্য কথায় প্রতিশোধ নিলে। নদী কথাগুলো ভাবতে চোখের কোণায় পানি চলে আসলে সাথে সাথে চোখ মুছে ফেলল। সাথী ওয়াশরুমে চলে গেল। ওইদিকে রাব্বি রাত 10টায় বাসায় ফিরে আসলো। নদী সদর দরজা খুলে দিলে রাব্বি নেশা চোখে নদীর দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, তুমি বারবার কল্পনার জগতে কেন আসছো? আমার কল্পনা জগৎ থেকে বের হয়ে যাও। আমি তো একজন বেঈমান। আমার তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখটা আমি রাখি নাই। তুমি আমার কল্পনা থেকে চলে যাও নদী। রাব্বি কথাগুলো বলে ঢুলতে ঢুলতে ভিতরে যেতে লাগলো। নদী সদর দরজা লাগিয়ে দিল। রাব্বির পিছন পিছন যেতে লাগলো। রাব্বি রুমে গিয়ে খাটের উপরে পা ঝুলিয়ে শুয়ে পড়ল। নদী রাব্বির সামনে গেলে রাব্বি নদীর দিকে তাকিয়ে বলে, তুমি বারবার কেন আসছো? চলে যাও না। আমি তো বেঈমান। আমাকে কি মেরে ফেলবে? ওই কল্পনায় নদী তুমি আমাকে মেরে ফেলবে। আমার না এখানে অনেক কষ্ট হচ্ছে। ওই কল্পনা নদী, জানো আমি না তোমাকে সত্যি অনেক ভালোবাসি। প্রতিশোধের আগুনে আমি তোমাকে ভালোবেসেও ছেড়ে দিয়েছিলাম। বিশ্বাস করবে, আমি না তোমাকে প্রতিনিয়ত মিস করতাম। শুধুমাত্র রাগ জিদে আমি তোমার কাছে যাই নাই। রাব্বি কথাগুলো বলে কান্না করতে লাগলো। নদীর চোখে পানি গড়িয়ে পড়তে মুছে ফেলল। নদী রাব্বি পায়ের জুতো খুলে দিতে লাগলো। রাব্বি উঠতে গিয়েও পড়ে যেতে নিল। রাব্বি নদীকে বলতে লাগলো, কল্পনা নদী, তোমার স্পষ্ট সত্যি সত্যি মনে হচ্ছে? রাব্বি বক বক করতে লাগলো। নদী কোনো কথা না বলে জুতা খুলে দিয়ে পা দুইটা তুলে দিল। বালিশটা মাথার নিচে দিল। রাব্বি নদীর হাত ধরলে নদী কেঁপে উঠল। পিছনের দিকে তাকাতে রাব্বি হাত ছেড়ে দিয়ে ঘুমিয়ে গেল। নদী রাব্বির কপালে চুমু দিয়ে মুখে হাত বুলিয়ে দিতে দিতে বিড়বিড় করতে লাগলো, তুমি আমার স্বামী, তুমি যেমন হও আমি স্ত্রী কর্তব্য পালন করার চেষ্টা করব। জানি আগের মতো তোমাকে হয়তো বিশ্বাস ভালোবাসতে পারবো না, কিন্তু লুকিয়ে আমি আমার দায়িত্ব পালন করব। আমি তো আর অস্বীকার করতে পারবো না তুমি আমার স্বামী না। জানো আজকে অনেকটা হালকা লাগছে। তুমি একটু হলেও আমাকে ভালোবেসেছিলে। শুধু আফসোস যে তোমার কাছে বন্ধুত্বটা গুরুত্বপূর্ণ ছিল, আমার ভালোবাসার কোনো মূল্য তোমার কাছে ছিল না। আজ যদি আমাকে ফিরিয়ে না দিতে, আজ তোমাকে এত কষ্ট পেতে দিতাম না। আজ সময়টা অন্যরকম হইতো। এতদিনে আমাদের একটা বাবু থাকতো, যাকে নিয়ে আমাদের যত আনন্দ থাকতো। সব স্বপ্ন তুমি এক নিমেষেই শেষ করে দিয়েছো। নদী কথাগুলো বিড়বিড় করতে করতে কান্না করতে লাগলো। কান্না করতে করতে বলতে লাগলো, আমিও দেখবো তুমি আমাকে কখনো আমাকে স্ত্রী হিসেবে সবার সামনে পরিচয় দিতে পারো কিনা। না বন্ধুর জন্য তো ভালোবাসার মানুষকে মাঝ রাস্তায় ফেলে দিয়েছিলে। এখন দেখার পালা স্বামী হিসেবে তুমি কতটা করতে পারো। নদী কথাগুলো বিড়বিড় করে কান্না করতে করতে বের হয়ে গেল। রুমে গেলে দেখে সাথী ঘুমিয়ে আছে। নদী সাথীর পাশে শুয়ে থেকে মুখ চেপে কাঁদতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, কেন করলে এমন? একবার কেন আমার থেকে জানতে চাইলে না আমি আসলে কাজটা করছি কিনা? কেন তুমি আমার ভালোবাসা বিশ্বাসের সাথে খেলা করলে রাব্বি? নদী কান্না করতে করতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে রাব্বির মাথায় ঝিম ঝিম করতে লাগলো। রাব্বি উঠে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে বের হয়ে নিচে গেলে রাব্বির আম্মু বলে, রাব্বি, তুই কি কোথাও বের হবি? আজ তো তোর কলেজ নাই, নদী মামুনিকে নিয়ে একটু বের হতে পারতি। আন্টি শুধু শুধু ওনাকে কেন বলছেন? আমি একা যেতে পারবো। আম্মু রেডি হয়ে আসতে বলো, আমি অপেক্ষা করছি। দরকার আপনি যান, আমি একা যেতে পারবো।
মেয়ে মানুষ হয়ে একা ওইখানে যাওয়া লাগবে না। এই রাস্তা তেমন একটা ভালো না। নদী, রাব্বির সাথে যাও। ভাইয়ের অফিসে গেছে, না হলে ভাইয়ের সাথে পাঠিয়ে দিতাম। তুমি কি রাব্বিকে ভয় পাচ্ছ নাকি? ও একটু রাগী বদমেজাজি, মেয়েদের দিকে খারাপ নজরে বা খারাপ চিন্তা করার মতো মানুষও না। তুমি চিন্তা করো না, তোমাকে বড় বোনের মতোই দেখবে। আতিয়ার কথা শুনে নদী রাব্বি বিষম খেলো। সাথী রাব্বিকে পানি দিতে লাগলো। আতিয়া নদীকে দিলে দুইজন পানি খেয়ে বলে, না, আমি সেটা ভাবছি না। উনি তো একটা জায়গায় যেতে চাইলো, আমার জন্য শুধু শুধু তার যাওয়াটা নষ্ট হবে। আপু, আমি কি একবারও বলছি যে আমার সময় নষ্ট হবে? তোমার ননদ একটু বেশি বোঝে। ফালতু, চুপ কর। নদী যাও, রেডি হয়ে আসো। রাব্বি কিছু বলল না। নদী উঠে চলে গেল। রাব্বি আতিয়ার হাত থেকে ফোন কেড়ে নিল। সাথী অবাক হয়ে তাকিয়ে থাকলো। আতিয়া কিছু না বলে পাশে বসে ল্যাপটপে কাজ করতে লাগলো। রাব্বি ফোন নিয়ে দূরে গিয়ে বসলো। সাথী আতিয়াকে বলে, ভাবি, ফোন কিনে দিলেন না, আর আপনার ফোন দিয়ে দিলেন। গেম খেলবে, তাও চুপচাপ থাকবে। অপেক্ষা করতে দেওয়া হয়েছে। ফোন নাই, আমাদের বিরক্ত করবে, তার থেকে গেম খেলুক। উনি তো এখনো বাচ্চা। তাহলে বাচ্চা তো ভাবতে গিয়ে তো মনে হয় আমাদের বড়, বাট আমাদের অনেক ছোট। ওই তোমারও ও ছোট। কি? আমারও ছোট। ও রাহাতের সাথে পড়তো, ছোট হবে। দুইজন হাসতে লাগলো। রাব্বিকে নিয়ে মজা করতে লাগলো। রাব্বি গেম খেলতে লাগলো। নদী আসলে রাব্বি বলে উঠে, 1 মিনিট, শেষের দিকে। এখনো গেম খেলা বাদ দেন নাই নাকি? আপনার 1 মিনিট মানে 1 ঘন্টা। না না, 1 মিনিট লাগবে। 1 ঘন্টা লাগিয়ে দিবেন, আমি কি জানি না নাকি? কথা বলে আরো সময় লাগবে। আমার সময় নাই। নদী আপু, তুমি কিভাবে জানলে 1 মিনিট 1 ঘন্টা বানিয়ে দেবে? নদী সাথীর কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেল। রাব্বি কিছু বলার আগেই নদী বলে, ছেলেরা গেম খেললে ওদের সময় লাগে। তোর জামাইকে দেখোস না, তার ফ্রেন্ড যেহেতু আর কত ভালো হবে। তাও ঠিক। আমি কারো ফ্রেন্ড না। রাব্বি কথাটা বলে গেম থেকে বের হয়ে আতিয়াকে ফোন দিয়ে দিল। রাব্বি বের হয়ে গেলে নদী রাব্বির পিছন পিছন যেতে লাগলো। রাব্বি বাইক বের করে গেটের বাহিরে নিয়ে গেল। নদী রাব্বির কাঁধে হাত রাখলে রাব্বি থমকে গেল। নদী উঠে বসে রাব্বির কাঁধ থেকে হাত সরিয়ে নিল। রাব্বি বাইক টান দিতে নদী সোজা রাব্বির উপরে গিয়ে পড়ল। রাব্বি বলে উঠল, আমাকে শক্ত করে ধরেন। নদী রাব্বির পেট জড়িয়ে ধরল। রাব্বির মুখে হাসি ফুটে উঠল। রাব্বি বাইক চালাতে লাগলো। জ্যামে পড়ে গেলে রাব্বি বাইক থামিয়ে দিল। জ্যাম ছাড়ার অপেক্ষা করতে লাগলো। হঠাৎ করে পেছন থেকে একজন বলে উঠল, দোস্ত। রাব্বি পিছনের দিকে তাকাতে দেখে রাইসা। রাইসা রাব্বির কাছে আসলে রাব্বি বলে, কি রে, এখানে কি করিস? কোথায় যাস? আর এই মেয়েটাকে? বউ। রাব্বির কথা শুনে নদী অবাক হয়ে তাকালো। রাইসা ফিক করে হেসে বলে, বুঝলাম। কোথায় যাচ্ছিস? বাসায় যাবি নাকি? উঠে তোদের ওই দিকে যাচ্ছি, 4 রাস্তার মোড়ে যাব। ও আচ্ছা, তাহলে নামিয়ে দিয়ে যাস। আপু, আপনি পিছনে বসেন, আমি মাঝখানে বসি। কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আনইজি ফিল করছেন। সমস্যা নাই, আপনি পেছনে ওঠেন। নদী রাব্বির দিকে আরো এগিয়ে বসলো। রাইসা পিছনে বসলো। রাব্বি মিটিমিটি হাসতে লাগলো। রাইসা উঠলে রাব্বি সাইড কেটে জ্যাম থেকে বের হয়ে গেল। নদী মনে মনে বলতে লাগলো, শাকচুন্নি, সাহস কি আমাকে সরিয়ে দিয়ে আমার জামাইয়ের সাথে ঘেসে বসবে? রাব্বি, বলি না তো এই আপুটাকে? বললাম তো বউ। মজা রাখ। আপু ভাইয়ার বিয়ে হয়েছে গতকাল, ভাবি আর দুলাভাইয়ের বোন। ও আচ্ছা, তুই আবার বিহাইন্দের সাথে মজা করতে পারোস? হ। রাব্বি রাইসার কথা বলতে বলতে চলে গেল। রাইসা বাসার সামনে নামিয়ে দিলে রাইসা বলল, ভাবি, ভেতরে চলেন। ভাবি মানে? আমার বন্ধু আপনার উপরে ক্রাশ খেয়েছে। আপনি ভাবি হবেন, কারণ ওই কাউকে বউ বলার মতো মানুষ না। আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আসেন ভিতরে। রাপি, অবু ভাবিকে ভিতরে নিয়ে আয়। ও, পড়ে যাব আপু, আমাকে একজনের সাথে দেখা করতে হবে তো, হাতে সময় নাই। অন্য এক সময় যাব, আপনি আমাদের বাসায় যায়েন। নদী রাইসার থেকে বিদায় নিয়ে চলে গেল। কফি শপের সামনে নামিয়ে দিল। নদী বলে উঠে, আপনি এখানে থাকবেন নাকি ভেতরে যাবেন?
আপনি যান, আমি বাহিরে আছি। নদী ভিতরে চলে গেল। রাব্বি বাইক সাইডে থামিয়ে নদীর জন্য অপেক্ষা করতে লাগলো। 2 ঘন্টা পর নদী কয়েকটা ছেলে মেয়ের সাথে হাসি মুখে বের হইল। সবার থেকে বিদায় নিয়ে নদী রাব্বির দিকে এগিয়ে আসতে লাগলো। নদী এসেছে, রাব্বিকে বলল, চলেন যাই। রাব্বি বাইক ঘুরালে নদী উঠে বসলো। রাব্বি বাইক চালাতে লাগলো। ফুচকা স্টল দেখে রাব্বি বাইক থামিয়ে 1 প্লেট ফুচকা অর্ডার দিল। নদী বাইক থেকে নেমে বলে, আমি কিন্তু খাবো না এসব, আমি খাই না। না খাইলেন আমি খাই। কবে থেকে? ঝাল তো আপনার সহ্য হয় না। এখন হয়। রাব্বিকে ফুচকার প্লেট দিলে রাব্বি বাইকের ট্যাঙ্কির উপরে রেখে একটা মুখে দিয়ে খেতে লাগলো। নদী রাব্বির দিকে তাকিয়েও না দেখার ভান করতে লাগলো। নদী লোভ সামলাতে না পেরে রাব্বির থেকে প্লেটটা কেড়ে নিয়ে বলে, কিপটা কোথাকার! একবার না করছি জন্য কি আর একবার বলা যায় না নাকি? কেউ না খাইলে তো আর জোর করা যায় না। মাঝে মাঝে নিজের জিনিস জোর করে নিতে শিখতে হয়। নদীর কথা শুনে রাব্বি কিছু বলল না। রাব্বি বাইক থেকে নেমে একটা চেয়ার নিয়ে এসে নদীকে দিল। নদী বসে মজা করে খেতে লাগলো। রাব্বি মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতে লাগলো। রাব্বি আরেক প্লেট চটপটি অর্ডার দিয়ে দিল। নদীর খাওয়া শেষ হইলে রাব্বি চটপটি এগিয়ে দিল। নদী হাসি মুখে চটপটি নিয়ে খেতে লাগলো আর রাব্বির দিকে তাকিয়ে বলে, এইটা তো একটু খাবে। হা করো। রাব্বি হাঁ করলে নদী খাইয়ে দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। রাব্বি মনে মনে ভাবতে লাগলো, তুমি যত চুপচাপ গম্ভীর ভাব দেখাও না কেন, তুমি সে আগের মতো আছো নদী। সে আগের মতো বাচ্চাদের মতো করে খাচ্ছ। নদী খাওয়া শেষ হইলে রাব্বি পেমেন্ট দিল। নদী গাড়িতে উঠে বসে বলে, চলো। হঠাৎ করে নদীর খেয়াল আসলো ওই আপনি থেকে তুমি বলে ডাকছে। নদী নিজের উপরে রাগ হতে লাগলো। রাব্বি বাইক নিয়ে সোজা একটা দোকানের সামনে গিয়ে চকলেট কিনলো। কিনে নদীকে দিলে নদী বলে, না আর কিছু খাবো না, আপনি খান। খেয়ে নাও। আমার উপরে রাগ করে নিজের অভ্যাস কেন ছেড়ে দিবে বলো? বেইমানের জন্য কখনো নিজের খুশি আনন্দটা নষ্ট করতে হয় না। রাব্বির কথা শুনে নদী কিছু না বলে চকলেট নিয়ে নিল। রাব্বি চিপস চকলেট আইসক্রিম কিনে দিয়ে বাইক নিয়ে যেতে লাগলো। নদী আনন্দ করে খেতে লাগলো। নদী আইসক্রিম খাচ্ছে আর রাব্বির শার্টের সাথে মুখ মুছতে লাগলো আর খেতে লাগলো। রাব্বি পুরনো দিনের কথা মনে করতে চোখের কোণায় পানি চলে আসলো। রাব্বি চোখ মুছে বাইক চালাতে লাগলো। নদী খাওয়া শেষ হইলে রাব্বির শার্টের দিকে তাকাতে চমকে গেল। নদী ওড়না দিয়ে মুছে দিতে যাবে, সাথে সাথে রাব্বি বলে, থাক, আমি ধুয়ে নিব। ওনা নষ্ট করা লাগবে না। সরি, বুঝতে পারি না। তোমাকে বুঝতে কে বলছে? এটা কি নতুন করছো নাকি? সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে, তাই নিজেকেও পাল্টানো দরকার। নদীর কথা শুনে রাব্বি কিছু বলল না। নদীকে নিয়ে সোজা বাসার দিকে চলে গেল। মাঝ রাস্তায় বাইক থামালে নদী সামলাতে না পেরে রাব্বির সাথে ধাক্কা খেল। নদী রেগে বলে উঠে, কি শুরু করছেন? 2 বার সেম কাজ করার মানে কি? আপনাকে তো ধরে আছি, তাই না? তারপর কি ফিলিংস নেওয়ার জন্য নোংরামি শুরু করেছেন নাকি? রাব্বি নদীর কথায় কিছু না বলে বাইক থেকে নেমে সামনে থেকে বিড়ালটা কোলে নিল। রাব্বি আশেপাশে তাকাতে লাগলো। নদী রাব্বিকে বলল, বিড়ালটা আবার কার? পিসু, তুমি এখানে কি করো? রাব্বির কথা শুনে বিড়ালটা মিউ মিউ করতে লাগলো। নদী অবাক হয়ে তাকিয়ে দেখতে লাগলো। রাব্বি নদীকে বলল, আপনার ফোনটা একটু দিবেন? কেন? দেন, একটু দরকার। নদী ফোন ব্যাগ থেকে বের করে দিল। রাব্বি পাসওয়ার্ড জানতে চাইলে বলে, আগেরটাই। রাব্বি লক খুলে কল প্যাটার্নে গিয়ে নাম্বার তুলে কল দিতে লাগলো। কল রিসিভ করলে রাব্বি বলল, পিসু আমার কাছে নিয়ে যা। তোর কাছে কেমনে ভাই? আর তুই কোথায়? বাসা থেকে বের হয়ে গাছের কাছে আয়। রাব্বি কল কেটে দিয়ে বাইকে উঠে পিসুকে নিয়ে খেলা করতে লাগলো। রাকিব আসলে রাব্বিকে দেখে বলে, মাই বেবি চাচ্চুর সাথে দেখা করতে আসছস নাকি? রাকিবের কথা শুনে পিসু রাকিবের কোলে গেল। নদী ভ্রুকুচকে তাকালো। রাব্বি বলে, আর একটু হইলে গাড়ি নিচে পড়তো। ওকে বের হইতে সাহায্য কে করছে? কানের নিচে দেওয়া উচিত। কি বলিস? হ্যাঁ। ওয়েট, তুই কোথায় গেছিলি? আর তোর পিছনে উনি কে? বউ। ভালো। বউ কেমন আছেন? জি হাজবেন্ড ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বা দোস্ত, বউ তো অনেক সুন্দর। দিয়ে যা, আম্মুকে দেখাই। যা ভাগ শালা। শোন, ওইখানে গেছিলি? না, তুই তো আসলি না, তাই ওদের না করে দিয়েছি। তুই কোথায় গিয়েছিলি? আর তোর ফোন বন্ধ কেন? আবার ভাঙছস নাকি? হ। ওয়েট,
আমার বোনের সাথে তোর বিয়ের ব্যবস্থা তাড়াতাড়ি করি। আমার বোনের হাতে মার খেলে সোজা হয়ে যাবি। ফালতু কথা বলিস না। তুই কি বিয়ে করবি না নাকি? ফ্যামিলি ঠিক করছে তাই বলে কি আমি বিয়ে করব নাকি? যাই হোক, এখন বাসায় গিয়ে ঘুম দিব, সন্ধ্যায় বের হব। বউকে নিয়ে বাসায় চল। না, অন্য একদিন আসবো। আপুটা কে রে? আগে তো দেখি নাই। দুলাভাই ভাবির বোন। বিয়েটা হয়ে গেছে। ভাইয়া তো চালাকি করলো। ভাইয়াকে গিয়ে ধরগা। হি, ভাইয়ার মতো কাজ করতে হবে। গার্লফ্রেন্ড ঠিক করে আব্বু আম্মু নিয়ে ঘটকের মাধ্যমে বিয়ে করে নিয়ে আসবো। ভাই এত সহজ না। ওনার আব্বু আম্মুর চাচাতো ভাই আমরা জানতাম না। আচ্ছা সর, বাসায় যাব, পেট ব্যথা করছে। বিয়ানকে নিয়ে ভেতরে চল। এভাবে বাসার সামনে থেকে চলে যাবে? সমস্যা নেই ভাইয়া, অন্যদিন আসবো, ভালো থাকবেন। রাব্বি বিদায় নিয়ে বাইক নিয়ে চলে গেল। নদী বলে উঠে, আমাকে সবার সামনে বউ বলার মানে কি? আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? আমাকে ভালোবাসেন সেটা প্রমাণ করতে চাচ্ছেন নাকি? আমি কোনো কিছু প্রমাণ করি না। ওরা আমার ফ্রেন্ড। আমি আপনাকে বউ বলেও কেউ বিশ্বাস করবে না, গার্লফ্রেন্ড হিসেবে ধরে নিবে। আর যা সত্যি আমি তাই বলছি, ওইগুলো ওরা বিশ্বাস করে না। আমার কি দোষ? আর একদিন না একদিন তো সত্যিটা সামনে আসবে অন্য কিছু বলে, তখন ওরা বলবে আমি ওদের মিথ্যা বলেছিলাম, আমাকে ভুল বুঝবে। ঢং। রাব্বি বাইক থামিয়ে চাবি নিয়ে নদীর পিছন পিছন যেতে লাগলো। ভিতরে গেলে নদী সবার সাথে কথা বলতে লাগলো। রাব্বি সিঁড়ি ভেঙে উপরে যেতে নিলে সাথীর চোখ গেল রাব্বির শার্টের দিকে। সাথী বলে উঠল, এক বিয়ানকে শুধু খাওয়ালে, আমাকে তো কিছু খাওয়ালে না। সাথীর কথা শুনে রাব্বি পিছনের দিকে ঘুরে তাকিয়ে বলে, বাবু হয়ে যাক তারপর ঘোরাবো খাওয়াবো। এখন কোনটা খাওয়া যাওয়া না যাবে তা তো আর আমি জানি না। আর গাড়ি জার্নি করা আপনার ঠিক না। রাব্বির কথা শুনে সাথী বলে, বাবা, তুমি তো দেখে অনেক কেয়ারিং। তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। তোমার যে বউ হবে সে অনেক ভাগ্যবতী হবে। আল্লাহ ভালো জানে ভাগ্যবতী হবে নাকি অভাগ্যবতী হবে। থাকেন, রুমে যাই। রাব্বি চলে গেল। সাথী বলে উঠে, তুই কি কাউকে ছাড়স না নাকি? বেচারা মনে হয় জানে না তুই তার শার্টের কি হাল করছস। ভালো করছি, পরিষ্কার করুক গা। বিয়াই হয় একটু, বিয়ানের জন্য এইটুকু করতে পারবে না নাকি? নদী কথাগুলো বলে চলে গেল। সাথী হাসতে লাগলো। রূপা বলে উঠে, এই নদী কোনোদিন ঠিক হবে না। আচ্ছা তোমরা থাকো, আমি রাব্বির শার্টটা ধুয়ে দিয়ে আসছি। আরে ভাবি, এসব করা লাগবে না, ও নিজেই করে নেবে। ওটা ও নিজেই পরিষ্কার করতে পছন্দ করে। রূপা আতিয়ার কথায় আর কিছু বলল না। রাব্বি রুমে গিয়ে গোসল করতে চলে গেল। গোসল করে তোয়ালে পরে ওয়াশরুম থেকে বের হইল। আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। ওয়াশরুম থেকে ধোয়া শার্ট প্যান্ট নিয়ে বের হয়ে সোজা ছাদে যেতে লাগলো। ছাদে গেলে রাব্বির মাথা গরম হয়ে গেল। রাব্বি নদীকে বলল, নদী, কি হয়েছে? কিছু হয় নাই। এই ছেলে পিক ডিলিট করবে কিনা বলো। রাব্বি কথাটা শুনে আর কিছু না শুনে রাব্বি শার্ট প্যান্ট নদীর হাতে দিয়ে নদীকে কিছু বলার সুযোগ না দিয়ে এই ছাদ থেকে ওই ছাদে লাফ দিলে নদী জোরে চিৎকার দিয়ে উঠল। নদীর চিৎকার শুনে সবাই দৌড়ে ছাদে চলে আসলো। দৌড়ে এসেছে দেখে রাব্বি ওই ছাদে উপরে গিয়ে ভাড়াটিয়া ছেলেকে ধরে মারছে। রাব্বি মারতে মারতে বলতে লাগলো, কিসের ছবি রাখছস? ফোন লক খোল, না হলে মেরে হাড্ডি ভেঙে ফেলবো। রাব্বির কথা শুনে ছেলেটা বলে, ভাইয়া ওনার জন্য আমাকে কেন মারছেন? আমি কোনো ছবি তুলি নাই। মিথ্যা কথা। ওই আমাকে পেছন থেকে ছবি তুলছে আর খারাপ নজরে তাকিয়েছিল। কি তোর এত বড় সাহস ওর দিকে খারাপ নজরে তাকাস? তোকে তো আমি মেরে ফেলবো। ছেলেটার মুখে সজোরে ঘুষি মারতে লাগলো। ছেলেটা কান্না করতে করতে বলে, ডিলিট করতাছি। তোকে তো অনেক ভালো ছেলে ভেবেছিলাম। তুই তাহলে কি আগে আমার ছবিও তুলতি? ফোন লক খোল তাড়াতাড়ি। রাব্বি ছেলেটার কলার ধরে উপরের দিকে তুলে ধরলো। রাব্বি রেগে বলে, লক খোল, না হইলে এখন থেকে ফেলে দিব। আমার ধৈর্য পরীক্ষা নিস না। ছেলেটা ভয়ে ফোনের লক খুলে দিল। রাব্বি ফোন চেক করে চমকে গেল। রাব্বি রেগে ছেলেটার গলা চেপে ধরে বলে, এত মেয়ের বাজে ছবি তোর কাছে মানে? ছেলেটা রাব্বিকে ধাক্কা মেরে দৌড়ে পালাতে লাগলো। রাব্বি বলে নদী চিৎকার দিলে রাব্বি নিজেকে সামলে নিয়ে দৌড়ে ছেলেটার পিছন পিছন যেতে লাগলো। নদী রাব্বিকে বলতে লাগলো, রাব্বি পড়ে যাবে, কি শুরু করছো রাব্বি? নদীর কোনো কথা রাব্বি শুনল না। সবাই মিলে দৌড়ে নিচে যেতে লাগলো। পাশের বাসায় চলে গেলে দেখে রাব্বি ছেলেটাকে মেরে ফ্লোরে ফেলে রেখেছে। ছেলেটার আম্মু কান্না করতে করতে বলছে, রাব্বি আমার ছেলেকে ছেড়ে দাও,
ওই সব কিছু ডিলিট করে দিবে আর কখনোই এইসব করবে না। ছেলেটার আব্বু রেগে বলে, একদম না, এত বাজে একটা ছেলে তৈরি হয়েছে, ওর কি বোন নাই? ওই কোন হিসাবে এই বাজে কাজ করতে পারলো ছেলেটা? আব্বু আমি আর কখনোই এমন করব না, আমাকে ক্ষমা করে দিতে বলো। উঠে রাব্বি ছেলেটার কলার ধরে টেনে ওর রুমে নিয়ে গেল। রাব্বি ওকে সামনে বসিয়ে ওর ল্যাপটপ সব কিছু ডিলিট করতে লাগলো। এক এক করে ওর আইপ্যাড সকল ফোন থেকে সব কিছু ডিলিট করে দিয়ে ফোন ওর দিকে ছুঁড়ে মেরে বলল, তোর উপরে আমার নজর থাকবে। নেক্সট টাইম যদি দেখি তাহলে তোর লাশও কেউ খুঁজে পাবে না। ভেবে নিস না ফাউ ফাউ হুমকি দিচ্ছি। আমাদের গ্রুপে ব্যাপার এখন নিশ্চয়ই জানোস। রাব্বি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওর ফোন দিয়ে চলে গেল। রাব্বি নিচে চলে গেল। ওর বাসায় চলে গেলে নদী রাব্বির গালে সজোরে থাপ্পড় মারে, কলার চেপে ধরে বলে, নিজেকে সুপারম্যান ভাবোস? আর একটু হইলে পড়ে যাইতি, আবার ওর সাথে মারামারি করলি যে। ওই যেভাবে তোকে ধাক্কা মারছে আর একটুর জন্য বেঁচে গেছস। পড়ে গেলে ভালো হইতো, আর যদি মারা যেতাম তাহলে ওকে ধন্যবাদ দিতাম। রাব্বি কথাগুলো বলে হাসতে লাগলো। রাব্বির হাসি আর কথা শুনে নদী রেগে মুখে সজোরে ঘুষি মারলে সবাই চমকে গেল। রূপা বলে উঠে, নদী, এটা কি করলি? এমনিতে দেখতে পাচ্ছিস ওর মুখে নোকের আঁচড় বসে গেছে, তার উপরে আবার ঘুষি মারলি? ভুলে যাস না, এটা শ্বশুর বাড়ি। নদী রেগে রাব্বির দিকে তাকিয়ে বলে, চুপ করো তো আপু, কিসের তোমার শ্বশুর বাড়ি? এটা আমারও শ্বশুর বাড়ি, আর আমার হাজবেন্ডকে আমি মারবো নাকি কি করব সেটা একান্ত আমার ব্যাপার। আর তুই এভাবে চুপ করে হাসস কেন? হাসা বাদ দিয়ে চুপ করে আছিস কেন? হাসে। নদীর কথা শুনে সবাই চমকে গেল। সবাই চোখ বড় বড় করে ফেলল। রাব্বির আম্মু আব্বু কয়েক পা পিছিয়ে গেল। রাব্বি নিচের দিকে তাকিয়ে বলে, আই এম সরি। সরি তোর কাছে রাখ। তুই কোনোদিনও কারো কথা ভাবস না, তুই শুধু নিজের মন মতো চলস। ভেবেছিলাম তুই ভালো হবি না, তুই কোনোদিনও ভালো হবি না। যা, তোর যা ইচ্ছা, যা মন চায় তাই কর, যা। নদী কথাগুলো বলে কাঁদতে লাগলো। রাব্বিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে যেতে নিলে রাব্বি নদীর হাত ধরে ফেলে। নদী রেগে বলে, হাত ছাড়, তুই মর গিয়ে যা। মরলে তো তুই অনেক খুশি হবি। যা যা, আমি তোকে ছাড়া ভালোই থাকি, তোকে ছাড়াও থাকতে শিখে গেছি, বুঝতে পারছস? হাত ছাড়। নদী এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে দৌড়ে চলে গেল। রাব্বির গালে আতিয়া সজোরে থাপ্পড় মেরে বলল, নদী, এটা কি বলো? ওর শ্বশুর বাড়ি এটা মানে কি? আর তুই ওর স্বামী কিভাবে হোস? তুই আমাদের না বলে বিয়ে করেছিস? তাহলে তুমি কি নদীকে পালিয়ে বিয়ে করে ওকে ছেড়ে চলে আসো? তুমি সেই ছেলে তাহলে? হ্যাঁ, আমি সেই ছেলে। মানে কি? নদীকে পালিয়ে নিয়ে বিয়ে করেছিল মানে? কিছু না আপু। কি লুকাচ্ছিস আমার থেকে? সত্যিটা বল, কাহিনী কি? নদী কেন বলল রাব্বি ওর স্বামী, এটা ওর শ্বশুর বাড়ি? আমি বলছি, ভাবি রাহাত আমার বেস্ট ছিল। রাহাত সেদিন যা বলছে সবাই শুনছেন। রাহাত আমরা অনেক ভালো বন্ধু ছিলাম। আমার কিছু হইলে রাহাত পাগল হয়ে যেত। যে আমার কিছু করতো তাকে রাহাত ছাড়তো না, তেমন রাহাতের ক্ষতি কেউ করলে আমিও তাকে ছাড়তাম না। তো রাহাত একটা মেয়েকে ভালোবাসে, সেইটা কোন মেয়ে সেইটা বলে নাই, বলেছে একেবারে সারপ্রাইজ দিবে। তাই আমিও জোর করি নাই। ভেবেছিলাম একবারে ভাবিকে দেখা যাবে, কিন্তু একদিন হঠাৎ করে এক ফ্রেন্ড ফোন দিয়ে বলে রাহাত আত্মহত্যা করতে যাচ্ছে। আমি বের হয়ে রাহাতের পিছন পিছন গেলে রাহাত ব্রিজ থেকে লাফ দেয়। আমি ওর সাথে লাফ দিয়ে ওকে পানি থেকে তুলে বাঁচিয়ে নিই। তখন ওকে সবাই মিলে জিজ্ঞেস করি আত্মহত্যার কারণ। পরে ওই বলে নদী ওকে ধোকা দিয়েছে। নদী অনেক অহংকারী, দেমাগ অনেক, ওই ছেলেদের জীবন নিয়ে খেলা করে। কি রাহাত এইসব বলছে? হ্যাঁ, ওর কথা সব আমি বিশ্বাস করি। রেগে প্রতিশোধ নেওয়ার জন্য নদীর পিছনে লাগি। ওর সাথে 1 বছর রিলেশন করার পর আমি ওকে বিয়ের জন্য চাপ দিই। ওই বাসায় চলে গেলে নাকি ওর কাজিনের সাথে বিয়ের চাপ দেয়। তখন আমি ওকে পালিয়ে আসতে বলি। ও পালিয়ে আসলে তারপর আমি ওকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে সেই ব্রিজের সামনে ওকে একা রেখে চলে যাই। রাব্বির কথা শুনে রাব্বির আম্মু আব্বু রাগে রাব্বির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, ছি ছি, তুই আমার ছেলে? ছি, আমি সবার বিরুদ্ধে গিয়ে তোকে সব সময় সাপোর্ট করেছি, আর তুই এত নোংরা, কোনো কিছু বিবেচনা না করে তুই একটা মেয়ের মন নিয়ে খেলা করলি? তোর কি লজ্জা করে না? আতিয়াও থাপ্পড় মেরে বলে,
তুই ওর সাথে এত কিছু করছোস, তারপরও এই তোর কথা ভেবে গেছে, কাউকে কিছু বলেও নি, এখনো তোর ভালোই চাই, আর তুই কিনা তাকে এত বাজেভাবে ঠকালি। রাব্বি সবার কথা শুনে মাথা নিচের দিকে করে তাকিয়ে থাকলো। নদীর লাগেজ নিয়ে নিচে আসলে নদী বলে উঠে, আঙ্কেল আন্টি আমাকে ক্ষমা করে দিন, আমি তখন রাগে এমনি বলেছি। রাব্বিকে আমি চিনি না, আর রাব্বিও আমাকে চেনে না। আমার জন্য ওই ছেলের সাথে লড়াই করলো, তাই আর কি। রূপা নদীর কথা শুনে থাপ্পড় মেরে বলে, অনেক বড় হয়ে গেছোস, এত কষ্ট মনের ভিতর রেখে তুই কিভাবে সবার সাথে হেসে কথা বলোস? এত কিছুর পর কিভাবে তুই রাব্বিকে নিয়ে ভাবোস? তুই কি মানুষ নাকি অন্য কিছু? ওই রাহাত, রাব্বি তোর সাথে এত কিছু করেছে আর তুই চুপচাপ ওদের সহ্য করে যাচ্ছিস? আপু কি বলো এসব? ওরা আমার সাথে আবার কি করবে? চুপ, একদম চুপ, আর মিথ্যে বলবি না। রাব্বি সব বলে দিয়েছে। নদী রেগে বলি, নদী রেগে বলে, তোমাকে পাকনামি কে করতে বলছে? সবার সামনে ছোট হয়ে কি প্রমাণ করতে চাইলে? তুমি সব সময় এত পাকনামি কেন করো? তুমি প্রতিনিয়ত পাকনামি করে ঝামেলা বেঁধে দাও। এই যে পাকনামি করলে সবার সামনে তুমি ছোট হইলে। রাহাত যে ভুল করছে, ওই আমার কাছে ক্ষমা চাইছে। হ্যাঁ, আমার বোনকে ওই অনেক ভালোবাসে, আমার বোনকে নিয়ে ওই সুখে আছে। সেটাকে তোমার সহ্য হইল না? এটা কেন করলে? এখন রাহাতের সাথে ঝামেলা হবে। রাব্বি যদি ওদের মাঝে ছাড়াছাড়ি হয়, আমি নিজেকে শেষ করে দেব। তুমি আমার মৃত্যু চাচ্ছ। এই, তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? আমার যদি তোমাকে সবার সামনে খারাপ বানানোর দরকার ছিল, তাহলে আমি আগেই তোমাকে খারাপ বানিয়ে দিতে পারতাম। নদী কথাগুলো বলে রাব্বিকে ধাক্কা মারলে রাব্বি নদীর হাত ধরে টান দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুমি এত ভালো কেন? আমি ছোট হইলেও আমার কিছু যায় আসে না। আমি অন্যায় করেছি, আমি সেটা কেন স্বীকার করব না? তুমি ভুল করছো সেটা আমি বুঝে নিব। তুমি সবার সামনে কেন প্রকাশ করলে? কেন সবার সামনে নিজেকে ছোট করবে? আমি চাই না আমার স্বামী কারো সামনে ছোট হোক। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না আমার স্বামী কারো সামনে ছোট হোক, সবার সামনে মাথা উঁচু করে চলো। নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাব্বি নদীকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও না। সব সময় তো আমি ছোট বলে আমাকে ক্ষমা করে দিতে। আর একবার ক্ষমা করে দাও না। আর কোনো দিন তোমার অবাধ্য হব না, তোমাকে কষ্ট দিব না। আমাকে প্লিজ আর একবার সুযোগ দাও। ছাড়ো আমাকে, তুমি কখনোই শোধরাবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রাব্বিকে সরিয়ে দিয়ে নদী চলে যেতে নিলে রাব্বি থামাতে গেলে রাব্বির আম্মু রাব্বির হাত ধরে ফেলে। রাব্বি বলে ওঠে, রাব্বিকে সরিয়ে নদী চলে যেতে নিলে রাব্বি থামাতে গেলে রাব্বির আম্মু রাব্বির হাত ধরে ফেলে। রাব্বি বলে উঠে, আম্মু আমার হাত ছাড়ো, নদী চলে যাচ্ছে। আম্মু আমি নদীকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আম্মু আমার হাত ছাড়ো। নদীকে যেতে দে। আম্মু আমি সব ভুল করছি, যা শাস্তি দেওয়ার আমাকে দিও। এখন আমাকে ছাড়ো, নদীকে বোঝাতে হবে। এই শান্ত হ বলছি, নদী যাক, নদীকে নিয়ে আসার ব্যবস্থা আমরা করব। শান্ত হয়ে আমাদের কথা শোন। কি কথা? শুন, এখন যেতে দে, কয়েকদিন যাক, আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তোদের বিয়ের কথা কাউকে বলার দরকার নেই। এইসব জানাজানি হলে দুটো ফ্যামিলির মান সম্মান যাবে। আমরা বিয়ের প্রস্তাব নিয়ে গেলে ইনশাআল্লাহ রাত্রি না করতে পারবে না। রাত্রিকে? তোর শাশুড়ি। ও, আম্মু ঠিক বলেছেন, এইসব জানাজানি হলে আব্বু রেগে যাবে। নদীকে রাব্বির সাথে কখনোই বিয়ে দিতে রাজি হবে না। রেগে নদীকে সরিয়ে দিতে পারে। রাব্বি, তুমি যাও রুমে, আমরা দেখছি কি করা যায়। রাব্বি চলে যেতে নিবে তখন কারো কণ্ঠ শুনে সবাই পিছনে তাকায়। রাহাত মিষ্টি নিয়ে কাজের লোকের হাত দিয়ে হাসি মুখে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। রাহাত সাথীর কাছে এগিয়ে গেলে সাথী থাপ্পড় মেরে দিল। রাহাত গালে হাত দিয়ে সাথীর দিকে তাকাতেই সাথী চিল্লাইয়া বলে ওঠে, তুই যত ভালো রূপ দেখাস, আসলে তুই ততটাও ভালো না। তুই আমার বোনের উপরে প্রতিশোধ নিয়েছিস। আমার বোনের জীবনটা নষ্ট করে দিয়ে দিন শেষে আমাকে বিয়ে করলি, আর তুই বলছিস আমাকে অনেক ভালোবাসিস। তুই কখনোই কাউকে ভালোবাসতে পারিস না। যে নিজের কলিজার টুকরা বন্ধুকে ধোঁকা দিতে পারে, সে আমাকে ভালোবাসে, এটা কখনোই বিশ্বাসের যোগ্য না। সাথে চুপ, একদম আমার নাম তোর মুখে নিবি না। রাহাত কিছু বলবে তার আগে রূপার ফোনে কল আসলো। রূপা কল ধরতে হাত পা কাঁপতে লাগলো। রূপাকে আতিয়া ধরে বলে,
ভাবি কি হয়েছে? নদী ভাবি নদী কি? নদী অ্যাক্সিডেন্ট করেছে বড় গাছটার ওখানে। রূপা কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাব্বি 1 মিনিট দেরি না করে রাহাতের হাত থেকে বাইকের চাবিটা নিয়ে বের হয়ে গেল। রাহাতও রাব্বির সাথে দৌড়ে বাইকে উঠে পড়ল। রাব্বি জোরে বাইক চালাতে লাগলো। অ্যাক্সিডেন্ট ওইখানে গিয়ে নদীকে খুঁজতে গিয়ে শুনে নদীকে নিয়ে সবাই হসপিটালে চলে গেছে। রাব্বি 1 মুহূর্ত দেরি না করে হসপিটালে উদ্দেশ্যে চলে যায়। হসপিটালে গেলে রাব্বি বাইক থেকে নেমে রাহাতের কাছে চাবি দিয়ে দৌড়ে ভিতরে যেতে লাগলো। ভিতরে গেলে নদীকে খুঁজতে লাগলো পাগলের মতো। নদীকে রাকিব রাইসা ধরে নিয়ে আসতে দেখে। রাব্বি দৌড়ে গিয়ে নদীকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নদী তুমি ঠিক আছো? তোমার কিছু হয় নাই তো? রাব্বি নদীর সারা মুখে চুমু দিতে লাগলো। রাকিব রাইসা অবাক হয়ে তাকিয়ে আছে। রাইসা রাব্বিকে সরিয়ে দিয়ে বলে, এই কচু ছাড়, উনি ব্যথা পাচ্ছে, বলদ কোথাকার। ওনার হাত পা ছুড়ে গেছে, ব্যান্ডেজ করা হয়েছে, ছাড়। রাইসা সরিয়ে দিলে রাব্বি নদীকে পাজা কোলে তুলে নিল। নদী বলে উঠে, আমি এখানে তুমি কিভাবে জানলে? রাকিব রাইসা তোমরা বলছো নাকি? কই না তো। রাইসার কথা শুনে পিছন থেকে একজন বলে, এই যে আপনার ফোন, আমি আপনার বোনকে কল দিয়েছিলাম। রাকিব ফোনটা আমার পকেটে তুলে দে। দিচ্ছি। রাকিব ফোনটা পকেটে তুলে দিল। রাব্বি নদীকে নিয়ে বের হইতে লাগলো। রাইসা রাকিব পিছন পিছন যেতে লাগলো। রাহাত সামনে দিয়ে রাব্বি হসপিটাল থেকে বের হইল। রূপা সাথী আতিয়া রাব্বির আব্বু আম্মু চলে আসলে রূপা গাড়ি থেকে নেমে দৌড়ে এসে নদীর কাছে এসে বলে, নদী ঠিক আছোস? নদী কিছু বলার আগেই সাথী চিৎকার দিয়ে উঠল। সবাই সাথীর দিকে তাকাতেই রূপা রাহাত দৌড়ে গিয়ে ধরলো। সাথী পেট ধরে কান্না করতে লাগলো। নদী বলে উঠে, সাথে ডেলিভারি হওয়ার সময় চলে এসেছে, তাড়াতাড়ি ওকে হসপিটালের ভেতরে নিয়ে চলো। রাব্বি নামিয়ে দাও, সাথীকে ধরো। রাব্বি নদীকে নামিয়ে দিয়ে রাকিব রাহাত রাব্বি 3 জন মিলে সাথীকে নিয়ে হসপিটালের ভিতরে চলে গেল। রাকিব ডাক্তার ডাক দিলে সাথীকে নিয়ে নার্স নিয়ে চলে গেল। রাহাত সাথীর কান্না দেখে নিজেও কান্না করতে লাগলো। রাইসা বলে উঠে, ভাইয়া কান্না করিয়েন না, আপুর কিচ্ছু হবে না। উনি বাবু দুজনই সুস্থ হয়ে আসবে, দেখেন। রাব্বি, সাথীর কিছু হবে না তো? রাব্বি, আমার অনেক ভয় লাগছে। রাহাত রাব্বিকে জড়িয়ে ধরলে রাব্বি চুপচাপ দাঁড়িয়ে থাকলো। রাব্বি কিছু বলল না। রাহাত কান্নায় ভেঙে পড়লে রাব্বি নিজেকে কন্ট্রোল করতে না পেরে রাহাতকে বলতে লাগলো, আল্লাহর কাছে দোয়া কর, কান্না করলে কি সব সমাধান হবে নাকি? আর আল্লাহর কাছে দোয়া করি দুইজন যেন সুস্থ থাকে, কান্না করিস না তো। রাব্বি রাহাতকে সামনে বেঞ্চিতে বসিয়ে দিয়ে চোখ মুছে দিতে লাগলো। রাহাত রাব্বিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রাব্বির আব্বু আম্মু রূপা নদী আতিয়া ওদের 2 জনের দিকে তাকিয়ে আছে। বাচ্চার কান্নার শব্দ আসলে রাহাত রাব্বি খুশিতে আলহামদুলিল্লাহ বলে উঠল। নার্স বাচ্চা নিয়ে বের হইলে রাহাত দৌড়ে ভিতরে চলে গেল। রাব্বি রাহাতের সাথে যেতে নিলে রাকিব হাত ধরে বলে, শালা ভেতরে কেন যাস? ও থুক্কু, আমার বউ তো ওইখানে। রাব্বির কথা শুনে সবাই হেসে দিল। সাথীর বাচ্চা সবাই কোলে নিতে লাগলো। সবাই ভিতরে গেলে রাহাত বলে, রাব্বি, তুই আগে কোলে নে, তারপর আমি নিব। ওইসব অতীতের কথা রাখ, নিজের বাচ্চা নিজে আগে কোলে নে। তুইও তো বাপ, তো তুইও নে। বাচ্চার সাথে বউ দিয়ে দে। শালা তুই এত লুচ্চা কেন? আমার বউ নিতে চাস, আবার ওনার বউ বাচ্চা দুটোই নিতে চাস? রাকিবের কথা শুনে সবাই হেসে দিল। নদীর আব্বু আম্মু রাহাতের আব্বু আম্মু চলে আসলে সবাই মিলে সাথীর বাচ্চাকে কোলে নিল। রাহাত বলে উঠে, আম্মু, রাব্বির কাছে দাও। রাহাতের আম্মু রাহাতকে দেখে অবাক হয়ে গেল। রাব্বিকে বাচ্চাটা এগিয়ে দিলে রাব্বি বাবুটা কোলে নিয়ে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। রাব্বি দেখে বলে, মাশাআল্লাহ, পুরো ত্রিধাপুর মতো হয়েছে। রাব্বির বাচ্চা ঝামেলা বাঁধিয়ে দিস না। ও থুক্কু, সাথী আপুর মতো হয়েছে। ত্রিধাকে কেউ না, মজা করছি। নে ভাই, এখন কোলে দে। রাহাতকে কোলে দিলে রাহাত খুশিতে কান্না করে দিল। রাহাতের আম্মু রাব্বিকে জড়িয়ে ধরে বলে, রাব্বি কেমন আছিস বাবা? তোর কি আমার কথা একটুও মনে পড়ে না নাকি? কোনো খোঁজ খবর কিছু নাই। রাব্বি রাহাতের আম্মুকে ছেড়ে বলে, মনে তো পড়ছে আপনার নাম্বার থেকে কেউ ব্লক মেরে রেখেছিল। চালাকি করলে আমি আর কিভাবে কি করব? রাহাতের আম্মু অবাক হয়ে গেলে রাহাত মাথার নিচের দিকে করলো। রাব্বি হাসি মুখে বলে, যাই হোক আন্টি, আপনার তো বোন চলে আসলো, ট্রিট দেন। রাব্বির কথা শুনে রাহাতের আম্মু রাব্বির কানে ধরে বলে, দুষ্টু ছেলে,
আমাকে 2 জন ট্রিট দাও। তোমরা বাবা হয়ে গেছো। রাব্বি বলে, ও থুক্কু, সবাই একটা করে সম্পর্ক পাচ্ছ, সবাই আমাকে ট্রিট দাও। রাব্বির কথা শুনে সবাই হাসতে লাগলো। রাহাতের আম্মু মারতে যাবে, রাব্বি জড়িয়ে ধরে বলে, মার না দিয়ে টাকা দেন, টাকা দিলে কিছু খাওয়া যাবে। তুই সবাইকে দে। তুই চুপ থাক, বেশি কথা বললে নাক ফাটাবো। রাব্বি, বের হবি না? ও হ্যাঁ রাইসা, তুই তো এসেছিস, আমাকে আগে কেন বলস নাই রে? আমি কিভাবে বলবো তোর ফোন আছে নাকি? ও থুক্কু, আচ্ছা সবাই থাকেন, আমি যাই। আম্মু আমি একটু 3 দিনের জন্য বাহিরে যাব। নদী, আই এম সরি, তুই যদি চাও তাহলে তোমাকে নিয়ে যেতে পারি। আমার বইই গেছে, তোমাকে সাথে নিয়ে যেতে হবে। কই যাবি? বলা যাবে না আম্মু, থাকেন, 3 দিন পর এসেছে, আপনার সাথে অনেক খেলা করব। রাব্বি রাহাতের মেয়েকে চুমু খেয়ে আদর করে রাকিব রাইসার সাথে বের হয়ে গেল। রাব্বি চলে গেলে রাহাতের আম্মু বলে, রাব্বি এখানে কি করছে? তুই ফোন দিয়েছিলি নাকি? আর তোর সাথে যোগাযোগ আছে আমাকে তো একবার বললি না। আর রাব্বি ওইসব কি বলল? আমার ফোন থেকে ব্লক কেউ মারছে মানে? আম্মু, অনেক কথা এখন বলতে পারবো না। কেন পারবেন না বলে? আপনি কত বড় প্রতারক। সাথে চুপ কর। সাথীর কথা শুনে রাহাতের আম্মু বলে, বৌমা কি বলো? প্রতারক মানে? আন্টি ওর কথা রাখেন। রাহাতের আম্মু, ওয়েট, কিছু একটা হয়েছে। রাহাত রাব্বি তো একে অপরের বেস্টু। রাব্বি তো অন্য কোনো ছেলে মেয়ের সাথে ঘোরার কথা না। এখানে রাহাতের বাবু হয়েছে, সেখানে রাব্বি রেখে চলে গেল। আম্মু, রাব্বিকে আমি ধোকা দিয়েছি, তোমাকে আমি সব পরে বলবো। রাহাতের আম্মু জোর করলে রাহাত সব খুলে বলে। রাহাতের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, ছি, তোকে ছেলে হিসেবে ভাবতে ঘৃণ্য লাগছে। রাব্বির জায়গায় আমি থাকলে তোকে খুন করে ফেলতাম। বিশ্বাসঘাতক একটা। রাব্বির সাথে এমন করতে তোর বিবেক বাঁধল না? এই জন্য তো বলি, তোর বিয়ে হইল, এত কিছু হয়ে গেল, অথচ রাব্বির কোনো খোঁজ খবর নাই। ইচ্ছে করছে থাপড়াইয়া গাল ফাটিয়ে দেই। আম্মু, আমি ভুল করেছি, আমি মানছি। এখন 1000 বকা দিলে তো আমি আমার ভুল শোধরাতে পারবো না। রাহাতের আম্মু রেগে বাচ্চাকে কোলে নিয়ে বের করে দিল রুম থেকে। 3 দিন পর। ওকে আমি বাসায় যাচ্ছি, তোরা বাসায় যা, বাকি কাজের ব্যাপারে পরে বলি। ওকে। রাব্বি গাড়িতে উঠে বাসায় চলে গেল। বাসার ভিতরে গেলে দেখে সবাই রেডি হয়ে কোথাও যাচ্ছে। রাব্বিকে দেখে আতিয়া বলে, 3 দিন কই ছিলি রে? আর আজকে টাকা তুলে ফোন কিনতে যাবি? তোমরা কোথায় যাচ্ছ সবাই? শ্বশুর বাড়ি যাচ্ছি। তুমি যাবে নাকি? রেডি হও। আমিও যাব। যা, রেডি হয়ে আয়। রাব্বি দৌড়ে রুমে গেল, গিয়ে গোসল করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে চলে গেল। সবার সাথে গাড়িতে উঠে পড়ল। রাব্বি মার্কেটের সামনে নেমে বাবুর জন্য খেলনা জামা কাপড় কিনতে লাগলো। কেনা শেষ করে গাড়িতে উঠে পড়ল। রূপা বলে উঠল, যে তোমাকে এত বড় ধোকা দিল, তার সন্তানদের জন্য এত কিছু কিনলে? আপু, বাবুটার কি দোষ? বাবা প্রতারণা করেছে, বাবুটা তো আর করে নাই। ওই নিষ্পাপ, ওর সাথে কোনো রাগ অভিমান থাকতে পারে না। ঠিক, তোর কথা শুনে ভালো লাগলো। আমি তো ভেবেছিলাম আমার ভাইয়ের ভিতরের মনুষ্যত্ব বলে কিছুই নেই। আমাকে তুমি সবসময় এত ভুল বুঝো কেন? আমার মতো একটা ভালো ভাই পাবে নাকি? রাব্বির কথা শুনে আতিয়া কানে ধরলে সবাই হাসতে লাগলো। সবাই মিলে মজা করতে করতে চলে গেল। নদীদের বাসার ভিতরে গিয়ে গাড়ি থামলো। সবাই নেমে পড়ল। সবাই বাসার ভিতরে চলে গেল। রাব্বি শপিং ব্যাগ, খেলনা সব কিছু নিয়ে যেতে লাগলো। বাসার ভিতরে ঢুকতে রাব্বির হাত থেকে খেলনা সবকিছু পড়ে গেল। রাব্বি দৌড়ে রাহাতের কাছে গিয়ে বলল, রাহাত কি হয়েছে তোর? তোর এই অবস্থা কেন? তোকে কে মারছে একবার বল। রাহাত কি হলো বল, কে মারছে তোকে? রাব্বির কথা শুনে হঠাৎ করে উপর থেকে সাথী নদীকে টানতে টানতে কয়েকটা ছেলে নিয়ে আসতে লাগলো আর বলতে লাগলো, আমি মেরেছি, তুই কে রে? রাব্বির চোখ বন্ধ করে হাত মুঠো করে চোখ খুলল। রূপা বলতে লাগলো, তোরা এখানে? আমার বোনদের ছাড় শয়তানের দল। আব্বু আম্মু কোথায়? আপু, আম্মু আব্বুকে ওরা ওই রুমে বন্দি করে রাখছে। রাব্বি বাবুকে বাঁচাও তুমি। রাব্বি সিঁড়ির দিকে দৌড়ে গিয়ে দুইটার মুখে ঘুষি মেরে ফেলে দিল। উপরে দৌড়ে উঠে বাচ্চার কান্নার শব্দ শুনে দৌড়ে ডান দিকে তাকাতে দেখে বাচ্চাটাকে ফেলে দিতে যাবে। সাথে সাথে রাব্বি কলার ধরে টান দিয়ে ঘুরিয়ে বাচ্চাটা কোলে নিয়ে সজোরে ধাক্কা মারলে লোকটা নিচে পড়ে গেল। রাব্বি বাচ্চাটাকে কান্না বন্ধ করার জন্য সান্ত্বনা করতে লাগলো। সিঁড়ি কাছে গেলে দেখে 5 জন সবার দিকে চাকু ধরে আছে।
রাব্বি সিঁড়ির উপরে বসে বাচ্চাটাকে সামলাতে লাগলো আর বলতে লাগলো, নিজেদের ভালো চাস তো এখান থেকে চলে যা। আর তুই পাতি মাস্তান রুবেল না। রাব্বির কথা শুনে রুবেল নামের লোকটা অবাক হয়ে বলে, তুই কে? আমাকে চিনিস? রাব্বি ভয়েস চেঞ্জ করে বলল, আমি তোদের বাপ। রাব্বির কণ্ঠ শুনে রুবেল নামের লোকটা ঢোক গিলতে লাগলো। রাব্বিকে বলতে লাগলো, আপনি সেই? আমাকে ক্ষমা করে দেন, আমি আসতে চাই নাই। ওই হারামজাদা আমাকে টাকা দিয়ে এখানে নিয়ে এসেছে। সালা, কার সাথে লাগছোস? আমি এর ভিতরে নাই। রুবেল চলে যেতে নিলে রাব্বি বলে, ওই সবার পা ধরে মাপ চেয়ে নে আর বাচ্চা সামলা। কান্না যদি না থামে তোর খবর আছে, নেতামি করে বের করব। রাব্বির কথা শুনে রুবেল সবার পা ধরে ধরে ক্ষমা চাইতে লাগলো। নদীর চাচা রেগে বলে, তুই এত নাম করা, এত নাম ডাক, আর সামান্য একটা ছেলের ভয়ে তুই সবার কাছে ক্ষমা চাচ্ছিস? রুবেল বাচ্চাটা কোলে নিয়ে বলে, চুপ কর বুড়া, যদি রেগে যায় না তার থেকে হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ওলে ওলে বাবুটা কান্না করে না, চাচুর কথা ভেবে কান্না বন্ধ করো না। রুবেল বাচ্চাটাকে সামলাতে লাগলো। রাব্বি বলে উঠে, ও চাচা কি সমস্যা, এইদিকে আসেন তো। ওনাদের উপর অত্যাচার করার মানে কি? রাব্বির কথা শুনে নদীর চাচাতো ভাই সোজা রাব্বির কলার ধরে বলে, ওরা তোকে দেখে ভয় পেতে পারে। আমি আর কিছু বলার আগেই রাব্বি এক হাত দিয়ে মেরে ফ্লোরে ফেলে দিল। রাব্বি এক লাথি দিয়ে বলল, শালা, এমনিতে মেজাজ গরম হয়ে গেছে, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি, তাও ভালো লাগে না। আর ওইখানে আর ওই কথা বলেন, কি সমস্যা? বাবার বয়সের জন্য এখনো এখানে আছে, কি সমস্যা সেটা বলেন। কেন এমন জানোয়ারের মতো কাজ করতে গেছিলেন? চাচা রেগে বলে, এই ছেলে, তোমার সাথে আমাদের কোনো ঝামেলা নাই, তুমি কেন আমাদের মাঝে লাগছো? রাব্বি রেগে সামনে আরেকটাকে থাপ্পড় মেরে ফেলে দিয়ে বলে, এই রুবেল, ওইটাকে মুখ খুলতে বল। মেজাজ কিন্তু গরম হচ্ছে। আমি যদি লাগি তাহলে কি কারো কথা শুনবো না? ওদের দিকে মায়া করে কোনো লাভ আছে? আমাকে ধোকা দিয়ে আমার ভাই সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। আমাদের জন্য কি রাখছে? কিছু না। আমরা না খেয়ে মরি, কেউ কখনোই দেখে না। আমার নাতি টাকার অভাবে মারা গেছে। আমাকে সেদিন যদি জমিটা বিক্রি করতে দিত তাহলে আজ আমার নাতি বেঁচে থাকতো। সেখানে আমি ওদের দিকে মায়া করে কোনো লাভ আছে? আঙ্কেল, এইসব কি? দেখো বাবা, তুমি আত্মীয় মানুষ, আমাদের ব্যাপারে কিছু জানো না। আমাদের উপকার করছো, তার জন্য ধন্যবাদ। আঙ্কেল, কথার ধরন চেঞ্জ হয়ে গেছে। ওনাকে দেখে তো মনে হচ্ছে উনি সত্যি বলছে। বাবা ওকে ত্যায্য পুত্র করেছে, সেখানে আমার কি দোষ বাবা? সব আমাদের লিখে দিয়েছে। তাই নাকি? আপনার বাবা বেঁচে আছে না? উনি কোথায়? দাদু তার বাসায় থাকে, এখান থেকে 3 মিনিট লাগে। রাহাত, দাদুকে নিয়ে আয় তো। রাব্বি, এইসব কি হচ্ছে? তুই কেন ওনাদের ব্যাপারে নাক গলাচ্ছিস? গলানোর কথা ছিল না, এখন গলাতে হবে তো। আর একটু হইলে ওই বাচ্চাটা মারা যেত। আমার স্ত্রীর দিকে অন্য পুরুষের স্পর্শ পড়ছে, আমরা না আসলে আরো খারাপ কিছু হয়ে যেত। আর আমার রাহাতের মাথা পর্যন্ত ফেটে রক্ত পড়ছে। এখানে তো নাক গলাতে হবেই। ওই কি রে, যা ওই দাঁড়া। রাহাত দাঁড়ালে রাব্বি ওর শার্ট খুলে রাহাতের মাথায় বেঁধে দিল। রাহাত রাব্বিকে জড়িয়ে ধরে চলে গেল। রুবেল ওর লোকদের রাব্বিকে বসার জন্য চেয়ার নিয়ে এসে দিল। রুবেল বলে, ওইখানে জামা কাপড় আর খেলনা আছে, ওইগুলা নিয়ে যাও। রুবেল সব নিয়ে চলে গেল। নদীর দাদু আসলে রাব্বিকে দেখে অবাক হয়ে যায়। রাব্বি নিজেও অবাক হয়ে যায়। রাব্বি বলে উঠে, দাদু, আপনি এখানে? নদীর দাদু বলে, আপনি এখানে? বসেন, দাঁড়িয়ে আছেন কেন? বসবো না, আপনি বসেন। দাদু, আপনার কি এই 2টা ছেলে? নদীর দাদু কথাগুলো শুনে, হ্যাঁ, আমি ওদের ব্যাপারে ওইখানে গেছিলাম, কিন্তু তোমরা তো সিলেট গেছিলে, তোমাদের আমি পাই নাই। বুঝলাম। ওয়েট, আমি ওনার সাথে কথা বলছি। আর আঙ্কেল, দুঃখিত, আপনাকে না বুঝে আমি বেয়াদবি করেছি। আঙ্কেল, আপনার সাথে আমার কথা আছে, একটু ওইদিকে চলেন তো। রাব্বি নদীর আব্বুকে নিয়ে সাইডে গেলে রাব্বি বলে, আঙ্কেল, ওনার ভাগ ওনাকে দিয়ে দেন। যদি রাজি না হন সবকিছু হারাবেন। আমি হুমকি দিচ্ছি না, এইটাই হবে। আমার হাতে কিছু থাকবে না। দাদু ওনার সন্তানকে সমান ভাগ দেওয়ার জন্য কাগজপত্র রেডি রেখেছে। ঝামেলা করেন না, উনি আপনার নিজের ভাই। এইরকম করে কি হবে বলেন? আপনি তার মূল্যের সম্পত্তি কবরে তো নিয়ে যেতে পারবেন না। ওনার 3টা ছেলে, আপনার একটা যা আছে ওইটাতে চলে যাবে। বিষয়টা ভাবেন। আপনার ভাইকে ত্যায্য পুত্র করলেও উনি ওনার ভাগ পাবেন। রাব্বি নদীর আব্বুকে বুঝাতে লাগলো,
নদীর আব্বুকে অনেকক্ষণ বুঝানোর পর রাব্বি বলে, আপনি কোথায় কি করছেন সবকিছু কিন্তু আমি জানি। আপনাকে এখানে নিয়ে আসলাম। আমি চাই না আপনার সন্তানদের সামনে আপনি ছোট হন। দেখেন, যদি ভালোই দেন তাহলে আপনার মাথা উঁচু থাকবে, আর যদি বেশি বুঝেন তাহলে আঙ্কেল সব তথ্য ফাঁস হয়ে যাবে, আর এমনও হতে পারে আপনি জেলে চলে গেলেন। ওয়েট, ভাবেন না আমি হুমকি দিচ্ছি। আমি শুধু বললাম বিষয়টা। আমি গোয়েন্দা এজেন্ট, আমার সম্পর্কে আমার ফ্যামিলিও জানে না। আমাদের যে ক্ষমতা আছে, কাউকে উপরে তুলতে পারবো, কাউকে নিচে নামাতে সময় লাগবে না। রাব্বি বুঝানো শেষ করে হাসি দিলে নদীর আব্বু রাব্বির সাথে সবার সামনে গেল। নদীর আব্বু বলে, আমি আমার ভাইয়ের সবকিছু সমান ভাগ দিয়ে দেব, কিন্তু আমার ফ্যামিলির কোনো ক্ষতি হলে আমি কাউকে ছাড়বো না। আমার ভাগ দিয়ে দিলে আমি কেন তোমার ক্ষতি করব? ওকে, আমি তাহলে একটু কথা বলে আসি। রাব্বি কিছুটা দূরে গিয়ে উকিলের সাথে কথা বলে সব ঠিক করে নিল। রাব্বি কথা শেষ করে সবার সামনে এসে বলে, রাব্বির কথা শুনে নদীর আব্বু, দাদা, চাচা, রাব্বি 4 জন বের হয়ে গেল। সন্ধ্যার দিকে সবাই হাসি মুখে বাসায় ফিরল। নদী চাচা সবার কাছে ক্ষমা চেয়ে নিল, সাথীর বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। রাব্বি নদীর দিকে তাকাতে নদী মুখ ভেঞ্চি দিল। রাব্বির চোখ টিপ মারলে নদী মুচকি হাসি দিল। আশিক রাব্বিকে কাঁধে হাত দিয়ে বলল, ধন্যবাদ শালাবাবু, তুমি অনেক দিনের ঝামেলাটা মিটিয়ে দিলে। এই জন্য বলে মাঝে মাঝে ছোটদের থেকে অনেক কিছু শেখার আছে। ওয়েট, এই রাব্বি, তুই কি গুন্ডামি করস নাকি? তোর মাইক দেওয়ার সাথে ওর মাস্তানটা তোকে দেখে ভয় পেল কেন? একবার মারছিলাম, তাই আর আমি গুন্ডা কেন হব? আমার বাপের কি টাকা পয়সার অভাব আছে নাকি যে আমাকে মাস্তানি করে খাওয়া লাগবে? আর আমার বড় বোন বিজনেসম্যান, যার থেকে সব পাওয়া যায়, সেখানে মাস্তানি করার কোনো মানে হয় না। মারপিট এত ভালোভাবে কিভাবে করতে পারিস? আমার তো মাথায় আসছে না। আপু ওই। রাহাত আর কিছু বলার আগেই রাব্বি মুখ চেপে ধরে। রাব্বি, তুমি রুমে যাও, ফ্রেশ হয়ে নাও। এসেছে তো মারামারি, যত ঝামেলার ভেতরে পড়ে গেছিলে, তোমার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আন্টি এসব কি বলেন? আমার সামনে আমার আত্মীয় স্বজন বিপদে পড়বে আর আমি চুপ করে থাকবো নাকি? রাব্বি যাও, রেস্ট নাও গা। নদী রাব্বিকে নিয়ে যা তো। রাব্বি নদীর পিছন পিছন যেতে লাগলো। রাব্বির মনে তো লাড্ডু ফুটতে লাগলো। নদী রুমে ঢুকতেই রাব্বির সাথে সাথে নদীর পিছন থেকে জড়িয়ে ধরে। নদী রাব্বির হাত সরিয়ে দিতে গেলে রাব্বি ঘাড়ে কিস করে দিল। নদী কেঁপে উঠল। রাব্বি জামা নিচ দিয়ে পেট চেপে ধরলে নদী কেঁপে উঠে ঘুরে জড়িয়ে ধরল। রাব্বি নদীর 2 গাল ধরে কিস করতে যেতে নিলে নদী চোখ বন্ধ করে ফেলল। রাব্বি ঠোঁটে কিস করতে যাবে, সাথে সাথে নদী ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে গেল। রাব্বি মাথায় হাত দিয়ে ভ্রু কুচকে তাকালে নদী আবার ব্যাক এসে দরজার সামনে দাঁড়িয়ে ভেঞ্চি দিয়ে দৌড়ে পালিয়ে গেল। রাব্বি হাসতে লাগলো। হাসতে হাসতে বলতে লাগলো, ফাজিল, একা আবার পায়ে দেখাবো মজা। রাব্বি কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে যেতে নিল। বাবুর কান্না শব্দ শুনে রাব্বি আবার রুমে গিয়ে বাবুকে কোলে নিয়ে নিচে নামতে লাগলো। সাথী রাব্বিকে দেখে বলে, বাহ রাব্বি, তোমার জন্য তো দেখি আমি অনেক বেঁচে গেলাম। এক কাজ করো, বাবুকে তুমি সাথে করে নিয়ে যাও, তোমার বন্ধু কোনো কাজের না। আমি কি করলাম? আমার কাছে ওই চোখ থাকে না, আমি কি করব? তুই চুপ কর, তুই যকর্মের ঢেকি সেটাই তো সাথী আপু জানে না। আমি এখন আগের মতো নাই, বুঝলি? খুব ভালো। রাব্বি, খাবার খেতে আসো। আপনারাও আসেন। সবাই খেতে বসলো। রাব্বি নদীর পাশে বসলো। নদীর আম্মু সবাইকে খাবার দিতে লাগলো। নদী ফোনের দিকে তাকাতে রাব্বি প্লেটে চিংড়ি মাছ দেখে চমকে গেল। রাব্বি মুখে দিতে যাবে, সাথে সাথে নদী হাত ধরে বলে, কি করছো? চিংড়ি কবে থেকে খাওয়া শুরু করছো? ওই, খাইতে দাস না কেন? খেতে দে ওকে। আন্টি দেখেন না, হাত ছাড়ছে না। চিংড়িতে তো তোর অ্যালার্জি। এই প্লেট এনে থাপ্পড় খাবি নাকি? রাহাত রাব্বির প্লেট নিয়ে নিজের প্লেটে দিয়ে দিল। নদী রাব্বির হাতে চিংড়ি মাছ মুখে পুড়ে নিল। রাব্বি 2 জনের দিকে অসহায় ভাবে তাকালো। রাহাত বলে উঠে, এভাবে তাকিয়ে আসিস কেন? সাথী, তুমি ওই চেয়ারে বসো তো। সাথী চেয়ার চেঞ্জ করলে রাহাত রাব্বির কাছে বসে ছোট মাছ দিয়ে খাইয়ে দিতে লাগলো। রাব্বি মাংস দিকে তাকালে রাহাত নদী বলে, মার খাওয়ার জন্য কেমন করছে, আবার মাংসের দিকে তাকাও কেন? ওইগুলো দিয়ে খা। রাব্বির ইলিশ মাছ, মাংস, চিংড়ি খাওয়া যাবে না? না আম্মু, ওর অ্যালার্জি আছে।
তুই কিভাবে জানলি? নদীর আম্মুর কথা শুনে নদী ভ্যাবাচেকা খেয়ে গেল। আতিয়া বলে উঠে, আমাদের বাসায় তো ছিল, তখন জানতে পারছে হয়তো। ওইখানে থাকলাম তো, তাই জানি ওই কি খায় না খায়। আম্মু আপনি বসেন, রাব্বি কি লাগবে আমি দেখে নিব। নদীর আম্মু সবার সাথে বসলো। রাব্বি বলে উঠে, দুইজন আমাকে চেপে ধরো কেন? যেমন ভাব করছেন আপনারা, মনে হয় আমি ছোট বাচ্চা ছোটাছুটি করব। তুই ছোট আসোস, কথা কম বল, চুপচাপ খা। রাব্বি আর কিছু বলল না। রাহাত রাব্বিকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ হইলে রাব্বি উঠে পড়ল। নদী বলে উঠে, রাব্বি, আমার ল্যাপটপে কিছু সমস্যা হয়েছে, ঠিক করে দিতে পারবে? নদীর কথা শুনে সাথী মিটি মিটি হাসতে লাগলো। রাব্বি বলে উঠে, আমার একটু কাজ আছে, রাতে করে দিব। আমি এখন একটু বের হব। এখানে আবার কিসের কাজ? আত্মীয় বাড়িতে আসলে আবার কিসের কাজ থাকে? চেয়ারম্যানের বাড়িতে যাব। কেন? দরকার আছে। আচ্ছা আমি বের হচ্ছি। মামলাটা নিয়ে যাবে নাকি? আঙ্কেল? মানে মালিককে নিয়ে যাও, আমাদের বাসার ড্রাইভের কথা বলছি। ও আচ্ছা। রাব্বি চলে গেল। 7টার দিকে রাব্বি বাসায় ফিরে আসলো। বাসার ভিতরে ঢুকতেই শুনতে পাই, দেখেন বেন, আমার এক মেয়ে এক ছেলে, অলরেডি আপনার ছেলে মেয়ের সাথে বিয়ে দিয়েছি। আমি জানি বিয়াই, দেখেন আমি জানি আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আর নদীকে আমাদের অনেক ভালো লেগেছে, তাই আপনার কাছে বিয়ের প্রস্তাবটা নিয়ে এসেছি। আর আমার ছেলে একটু রাগী, কিন্তু ওই মানুষ হিসাবে অনেক ভালো। আপনি ওর ব্যাপারে খোঁজ খবর নিতে পারেন। আমার খোঁজ খবর নিতে হবে না, আমি জানি রাব্বি ভালো ছেলে, কিন্তু রাব্বি তো নদীর ছোট, ওদের বিয়ে কিভাবে হতে পারে? আর নদীর যদি রাজি না থাকে, আমি আমার মেয়ের বিরুদ্ধে যেতে পারবো না। আব্বু, নদী ও রাব্বিকে পছন্দ করে, তাহলে কোনো সমস্যা থাকলো না। রূপার কথা শুনে নদীর আব্বুর রাগ হতে লাগলো। নদীর দিকে তাকাতে নদী মাথা নিচের দিকে করে রাখলো। নদীর আব্বু বলে উঠে, নদী তোর সাথে কথা ছিল। নদীর আব্বু আর নদী একটা রুমে চলে গেল। নদীকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, তোকে ওই বাসায় প্রেম করার জন্য পাঠিয়েছিলাম নাকি? ঘুরতে গেছস, এই কয়েকদিনের ভেতরে ওই ছেলেকে পছন্দ হয়ে গেল? কান খুলে শুনে রাখ, ওই রাব্বির সাথে আমি তোকে বিয়ে কোনোদিনও দেব না। ওই আমার যে ক্ষতি করেছে। কি করছে ওই? কি করেছে? ওই আমার কোম্পানির পিছনে লেগেছে। আমি তো জানতাম না ওর জন্য আমাদের কোম্পানিতে কত টাকা লস করেছে জানোস? কি বলছো আম্মু? রাব্বি এমন কেন করবে? আর ওই অনার্সে পড়ে, পড়াশোনা নিয়ে তো ব্যস্ত থাকে। ওই কিভাবে তোমার কোম্পানির লস করবে? ওই পড়াশোনার পাশাপাশি গোয়েন্দা এজেন্ট হয়ে কাজ করে। ওরা চাইলে ফাঁসিতেও ঝুলাতে পারবে। ওরা অনেক চালাক। ওদের টিম যার পিছনে লাগবে তাদের 12টা না বাজিয়ে ছাড়ে না। ওরা সত্যিকে মিথ্যা বানাতে পারে, আবার মিথ্যাকে সত্যি বানাতে পারে। কি বলছো আম্মু? রাব্বি গোয়েন্দা এজেন্ট আছে, তাতে ওর এত ক্ষমতা থাকার কোনো কথা না। ওদের মাথায় বুদ্ধি অনেক। ওদের প্ল্যান জানার মতো কারো ক্ষমতা নাই। ওরা কখন কি করে কেউ বলতে পারে না। যাই হোক, আমি রাব্বির সাথে তোকে বিয়ে দেব না। ওই আমার শত্রু। তুই এখনই বাইরে যাবি, আমার সাথে সোজা না করে দিবি। আম্মু, আমি এটা পারবো না। নদীর কথা শুনে নদীর আব্বু রেগে থাপ্পড় মেরে নদীর হাত মাথার উপরে রেখে বলে, আমার মাথার দিব্যি, তুই যদি না করে না দেস তাহলে আমার মরা মুখ দেখবি। আব্বু, এসব কি বলো? আব্বু, তোমার কসম তুলে নাও, আমি রাব্বিকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি রাব্বিকে ভালোবাসি আব্বু, প্লিজ। নদীর কথা শুনে রেগে বলে, আমার থেকে ওই ফালতু ছেলে তোর কাছে আপন হয়ে গেল নাকি? দেখ, আমি যা বলি তাই করি, কিন্তু হয় তুই না করবি, আর না হয় তুই আমার মরা মুখ দেখবি। এখন তোর উপরে নির্ভর করে, তুই আমার মরা মুখ দেখতে চাস নাকি কি? আব্বু, তুমি দয়া করে এসব বলো না। আমি রাব্বিকে ছাড়া থাকতে পারবো না। তাহলে যা হ্যাঁ বল, আর আমিও সুইসাইড করব। নদীর আব্বু নদীকে চাপ দিতে থাকলে নদী কান্না করতে করতে ওর আব্বুর পায়ে ধরল। নদীর আব্বু কোনো কথা না শুনে আলমারি থেকে একটা ওড়না বের করে খাটের উপরে উঠে যেই বাঁধতে যাবে, সাথে সাথে নদী কান্না করতে করতে বলে, আব্বু, এমন করো না, আমি ওদের না করে দিচ্ছি, দয়া করে ওই কাজটা করো না আব্বু। নদী ওর আব্বুকে নামিয়ে নিল। নদীর আব্বু বলে, সত্যি তো? হ্যাঁ সত্যি, আমি ওদেরকে না করে দিব। নদীর আব্বু নদীর চোখ মুছে দিল।
নদী নিজের চোখ ভালোভাবে মুছে ফেলল। দুইজন স্বাভাবিক হয়ে বের হইল। রাব্বি নদীর দিকে তাকালো। নদী রাব্বির দিকে না তাকিয়ে বলল, আন্টি দুঃখিত, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি আপনার ছেলের সাথে অভিনয় করছি, ওই যেমন আমার সাথে অভিনয় করছে সেম আমিও, তাই হিসাব সমান সমান। আপনারা আপু ভাইয়ার শ্বশুর শাশুড়ি সেটাই থাকেন, আমার বিয়ের অন্য জায়গায় ঠিক করা আছে। নদী, এইসব কি বলো? ওই তোর মাথা ঠিক আছে? আর তোর আবার কোথায় বিয়ে ঠিক হলো? আমরা তো কেউ কিছু জানি না। রাতুলের সাথে আমার বিয়ে ঠিক করা আছে। আমি রাতুলকে ভালোবাসি, রাতুলও আমাকে ভালোবাসে। নদীর কথাগুলো শুনে আতিয়া বলে উঠে, নদী, এইসব কি বলো? তুমি ভেবে চিনতে বলছো তো? আমি এই জন্য বললাম যে নদী রাজি হবে কিনা, কারণ আমি ওদের ব্যাপারটা প্রথমে বুঝতে পারছিলাম যে ওরা একে অপরকে ভালোবাসে। বেআইন বিয়েই কিছু মনে করেন না। আমাদের সন্তানরা যেখানে ভালো থাকবে সেখানে তো তাদের বিয়ে দেওয়া উচিত, তাই না? কিন্তু নদী, তুমি সত্যি রাব্বিকে বিয়ে করতে চাও না? নদী, মিথ্যে কেন বলছিস? তুই রাতুলকে আবার কবে থেকে ভালোবাসা শুরু করলি? 1 বছর ধরে আমাদের মধ্যে রিলেশন। আমি আব্বুর ভয়ে কিছু বলি নাই। নদী, মিথ্যাটা ভালো করে শিখো। বলতে পারো না কিছু না, শুধু শুধু মিথ্যা বলার চেষ্টা কেন করো? জাস্ট শাট আপ। কিসের মিথ্যা বলছি? তোকে আমি বিয়ে করব তোর মনে হয়? শোন, লেটার পেয়ে যাবি। আমি খুব তাড়াতাড়ি রাতুলকে বিয়ে করব। তাই নাকি? তো আমার চোখের দিকে তাকিয়ে বিয়ে করো। যদি পারো তাহলে আমি নিজেই তোমাকে রাতুলের হাতে তুলে দিব। কে রে তুই যে তোর দিকে তাকিয়ে আমার বিয়ে করা লাগবে? দেখ, তুই আমার দুলা ভাই ভাবির ভাই, বিয়াই হোস বিয়ের মতো থাকবি। আর আন্টি আঙ্কেল একটু আপনাদের বাসায় থাকছি, এতে ধরে নিয়েছেন আপনাদের ছেলেকে ভালোবাসি। এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে, যত সব। দেখেন, আত্মীয়র মতো থাকেন, আর কখনোই আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন না। নদীর কথা শুনে রাব্বির আম্মু আব্বুর মন খারাপ হয়ে গেল। রাব্বি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বসা থেকে উঠে বলে, ওই চুপ, আর একটা কথা মুখে নিয়ে আসো না। নদী, মিথ্যা বলতেছো, বলতে থাকো। আমাকে নিয়ে যা ইচ্ছে বলো, আমার সাথে খারাপ ব্যবহার যত পারো করো, বাট খবরদার আমার ফ্যামিলি কারোর সাথে উঁচু গলায় কথা বলো না। রাব্বির কথা শুনে নদী রেগে রাব্বির কাছে গিয়ে কলার চেপে ধরে বলে, কি করবি তুই? কলার ছাড়ো। ছাড়বো না। কি করবি তুই কর। আমার গলা আমি যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলবো। তোর তাতে কি রে? তোর বাবা মা কোন হিসেবে বিয়ের প্রস্তাব নিয়ে আসে? তুই যে একটা বেঈমান, তোকে বিয়ে করব আমি? হাসালি। সাথী নদীর হাত ধরে সরিয়ে দিয়ে বলে, নদী, কি ধরনের ব্যবহার শুরু করেছিস? হ্যাঁ, ভদ্রভাবে কথা বল। এই ছাড় তো। নদী, শান্ত হও। মেয়ে মানুষ তুমি, যে কেউ প্রস্তাব দিবেই। এখানে রেগে গেলে হবে? আর তুমি রাতুলকে তাড়াতাড়ি দেশে আসতে বলো। বিয়ে দিয়ে দিলে ভালো হবে, না হলে আরো কতজন প্রস্তাব দিতে পারে। তার থেকে বিয়েটা হয়ে গেলে হবে। আব্বু, রাতুলকে দেশে আসতে বলতে হবে। নদী, ওই তোর বড় বোন হয়, তুই আমাকে নাম ধরে ডাকস কোন হিসাবে? সরি। দেখো, সব দোষ আমার ছিল। আমি ওর মাথাটা নষ্ট করে দিয়েছিলাম। ওর কোনো দোষ নাই। দেখো, রাব্বি তোমাকে অনেক ভালোবাসে, দয়া করে এমন করো না। চুপ। আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ নাক গলাতে এসো না। নিজের চরকায় তেল দাও। নদী, আমাদের এভাবে অপমান না করলেও পারতে। আমাদের ভুল হয়েছে, ক্ষমা করো। নদী, এটা কি ধরনের ব্যবহার? তোকে আমরা এই শিক্ষা দিয়েছি? ও ফাম্মু, প্লিজ, আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাতে হবে না তো। নদীর গালে নদীর আম্মু থাপ্পড় মারলে নদী আরও রেগে গেল। রাব্বি হুট করে নদীর কাছে গিয়ে সোজা ওর বুকের সাথে জড়িয়ে ধরে শক্ত করে জড়িয়ে ধরল। নদী ছুটার চেষ্টা করতে লাগলো। রাব্বি নদীকে বলতে লাগলো, নদী, কি হয়েছে? আমাকে ছাড় বলছি। আমার কি হবে? ছাড় বলছি আমাকে। কি লুচ্চা সবার সামনে জড়িয়ে ধরস? নদীর আব্বু রাব্বিকে পিছন থেকে কলার ধরে টান দিয়ে সরিয়ে নিয়ে রাব্বিকে থাপ্পড় মারল। রাব্বি ফ্লোরে পড়ে গেল। নদী বলে উঠল, রাব্বি। নদী রাব্বির দিকে হাত বাড়িয়ে সাথে সাথে হাত নামিয়ে নিল। রাব্বি ফ্লোরে বসে হাসি দিয়ে ঠোঁটের কোনায় কেটে রক্ত পড়ার জায়গায় রাব্বি হাত দিয়ে মুছতে লাগলো। নদীর আব্বু রেগে বলে, বিয়াই, চুপ করেন, একদম গরম দেখাবেন না। আপনার মেয়েকে যদি হুট করে একটা ছেলে জড়িয়ে ধরে আপনি চুপ থাকবেন নাকি? দেখেন, আপনার ছেলেকে এখন থেকে চলে যেতে বলেন, না হলে মার খাবে বলে দিলাম। রাব্বি, চল এখান থেকে। ওয়েট আব্বু। রাব্বি উঠে নদীর কাছে গিয়ে 2 হাত দিয়ে গাল চেপে ধরে বলল, আমার দিকে তাকিয়ে বলো তো কি হয়েছে? তুমি এইসব তো মন থেকে বলছো না, তুমি মিথ্যা কথা বলছো। দেখো,
আমাকে মারাতে তোমার চোখের কোণায় পানি চলে এসেছে। কি হয়েছে বলো তো? রাব্বি, নদীকে ছাড়ো। নদী, কথা বলো, কি হয়েছে? কেন এমন ব্যবহার করছো? দেখো, কেউ কি তোমাকে ভয় দেখাচ্ছে? আমাকে একবার বলো। তুমি চাইলে কিন্তু আমাকে ছেড়ে দিতে পারবে না। দেখো, আমার ভুলগুলো আমি শুধরে নিতে চাই। আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমার ভুলগুলো দয়া করে মাফ করে দাও। দেখো, অতীতটা আমি পাল্টাতে পারবো না, কিন্তু আমি আবার নতুন করে তোমার সাথে সংসার করতে চাই। আল্লাহর কসম, আমি তোমাকে আর কোনোদিন ছেড়ে যাব না। নদীর আব্বু রাব্বিকে কলার ধরলে রাব্বি বলে, আঙ্কেল, নদী আব্বু হন, কলার হাত থেকে ছাড়েন। আমি হাত ধরলে কিন্তু হাত কি হবে বুঝে গেছেন? বেয়াই, ছেলেকে এই শিক্ষা দিয়েছেন? মেয়েদের সম্মান করতে জানে না, পর নারীকে ধরতে লজ্জা করে না, বেহায়া কোথাকার। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। নদী, তোমাকে কিছু বলা লাগবে না, আমি বুঝে গেছি। তোমার আব্বু তোমাকে ভয় দেখিয়ে এসব বলাইছে। আমার আব্বু কেন আমাকে ভয় দেখাবে? আচ্ছা, বুঝলাম, মন থেকে এইসব বলছো তাই না? ওয়েট করো। রাব্বি রাহাতের কোমর থেকে বেল্ট খুলে নদীর সামনে এসে জোর করে হাতে বেল্টটা দিয়ে বলল, তোমাকে আমি ধোকা দিয়েছিলাম, তোমাকে কষ্ট দিয়েছি, প্রতারণা করেছি, তাই আমি মনে করি তোমার উচিত আমাকে মারা। তুমি এখন আমাকে মারবে। যদি না মারতে পারো তাহলে বুঝবো আমাকে ভালোবাসো, আর যদি মারতে পারো তাহলে বুঝবো ভালোবাসো না। রাব্বি, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আম্মু, দয়া করে কিছু বলো না। নদী ওর আব্বুর দিকে অসহায় ভাবে তাকালে নদীর আব্বু মারতে ইশারা করতে লাগলো। নদীর চোখের কোণায় পানি জমে যেতে লাগলো। রাব্বি বলে উঠে, মারো। কি হলো, মারো বলছি, ওয়েট কেন করছো? আমার মা বাবা তো আমাকে এই শিক্ষা দেয় নাই মানুষকে মারতে হবে। এটা তোমার ব্যক্তিগত ভেবে মারো। আমি অন্যায় করছি, এটা আমার প্রাপ্ত। নদীকে জোর করতে লাগলো। নদী রেগে রাব্বিকে বাড়ি মারতে গিয়ে হাত থামিয়ে দিয়ে বলে, আমি পারবো না। নদী বেল্ট ফেলে দিয়ে কান্না করতে করতে বলে, আব্বু সরি, আর অভিনয় করতে পারছি না। আমার পক্ষে সম্ভব না আর এই অভিনয় চালিয়ে যাওয়া। আমার জন্য সব সমস্যা না, আমি না থাকলে তো আর কোনো সমস্যা থাকার কথা না। নদী কান্না করতে করতে দৌড়ে গিয়ে টেবিলের উপর থেকে চাকু নিয়ে গলায় ধরলে সবাই চিৎকার দিয়ে বলতে লাগলো, নদী, কি করছো? ওইটা ফেলে দাও, কেটে যাবে তো। কেউ চালাকি করতে আসবে না। দেখো, আমি মরে গেলে সবার সমস্যার সমাধান হয়ে যাবে। আঙ্কেল আন্টি, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাদের সাথে বেয়াদবি করতে চাই নাই, আমি বাধ্য হয়ে করতে হয়েছে। আর আব্বু, সম্ভব না। আমি রাব্বিকে ভালোবাসি, আর রাব্বি আমার হাজবেন্ড। ওর সাথে আমার অনেক আগেই বিয়ে হয়ে গেছে। রাব্বিকে আগে যেমন ভালোবাসতাম আজও সেম ভাবেই ভালোবাসি। আমি বেঁচে থাকলে তোমার মরা মুখ দেখতে হবে, আর তুমি বেঁচে থাকলে রাব্বিকে সারা জীবনের মতো হারাতে হবে। বিশ্বাস করো, তোমাদের দুজনের কাউকে হারাতে আমি পারবো না। আমি তোমাদের দুজনকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি কাউকে ছাড়তে পারবো না, তাই তোমরা বেঁচে থাকো। নদী, না প্লিজ, এমন করবে না। দেখো, আমি জানতাম তুমি এসব মিথ্যা বলছো। তোমার আব্বু বাধ্য করছে, আমি আগেই বুঝতে পারছি। নদী, দেখো, তুমি নিজের ক্ষতি করবে না। তোমার আব্বু আমাকে তোমার পাশে চায় না। ওকে, আমি তোমার কাছে যাব না। দরকার হইলে আমি এই বাড়ির আশেপাশেও কখনো আসবো না। তাও দয়া করে নিজের ক্ষতি করো না। তোমার কিছু হইলে আমি বাঁচতে পারবো না। তোমার কিছু হইলে আমি বাঁচতে পারবো না। হয় আমাকে আগে মারবে, আর না হয় নিজের কোনো ক্ষতি করবে না। রাব্বি, তুমি পাগলামি করো না। তুমি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। আমি তোমাকে ভালোবাসতে পারি নাই। ভালোবাসলে সেই দিন তুমি কখনোই আমাকে ছেড়ে যেতে না, এই দিনটাও কখনোই দেখতে হইতো না। তুমি আমাকে ভুলে গিয়ে নতুন ভাবে জীবন শুরু করো। রাব্বি কান্না করতে করতে বলে, নদী প্লিজ, এমন কিছু করো না, আমাকে একা করে যাও না। রাব্বি নদী একে উপরের দিকে নদী আব্বু তাকিয়ে থাকতে লাগলো। নদীর গলায় ফেস দিতে যাবে, সাথে সাথে নদীর আব্বু বলে উঠল, নদী দেখ, আমার ভুল হয়ে গেছে, প্লিজ নিজের ক্ষতি করবি না। আমি রাব্বিকে জামাই হিসেবে মেনে নিয়েছি। আমার রাগ হয়েছিল তাই আমি এমন করছি, প্লিজ দয়া করে এমন করিস না। চাকুটা ফেলে দে নদী। না আব্বু, তুমি মন থেকে বলছো না। আব্বু, আমি জানি আমি মারা গেলে রাব্বি তোমাকে ধ্বংস করে দেবে। রাব্বি আমার লাস্ট ইচ্ছে, আমার আব্বুর পিছনে লেগো না। আমার এইটা শেষ ইচ্ছে, এটা তুমি দয়া করে রেখো। আমি আর লাগবো না, দয়া করে তুমি আমাকে ছেড়ে যাও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। নদী, আমি রেগে নাই, দয়া করে ওটা ফেলে দে মা। নদী সবার কথার তালে থাকলে হুট করে নদীর আম্মুর হাত থেকে চাকুটা কেড়ে নিয়ে গালে থাপ্পড় মেরে কান্না করতে করতে বলে, বাহ, তোকে জন্ম দিয়ে দেখি ভুল করছি।
বাবা, স্বামী আপন হয়ে গেল। আমি যে জন্ম দিলাম এত কষ্ট করে, সেটার কোনো মূল্য তোর কাছে নাই? আরে আমি তোকে 10 মাস 10 দিন পেটে রেখেছি। আরে তুই মরলে আমার অন্তর পুড়বে, আর কারো না। কয়েকদিন পর সবাই ভুলে যাবে, শুধু আমার বুকটা শূন্য হয়ে যাবে, কারো কিছুই হবে না। নদীর আম্মু কান্না করতে লাগলো। নদী ওর আম্মুকে জড়িয়ে ধরলে নদী কান্না করতে করতে বলে, আমি কি করব আব্বু? আব্বু আমাকে আত্মহত্যার ভয় দেখায়। রাব্বিকে আমি কষ্ট দিতে পারবো না, আব্বুকেও না। আমি মারা গেলে সবার সব ঝামেলা শেষ হয়ে যাবে। আপনার আমার উপরে এত রাগ কেন? কি ক্ষতি করছি আমি আপনার? নিজের সম্পর্কে সবাইকে জানানোর খুব ইচ্ছে, নাকি অল্পতে খুশি থাকার চেষ্টা করেন? এই বয়সে এত লোভ কেন আপনার? নদীকে আত্মহত্যার ভয় দেখান, লজ্জা করে না আপনার? রাব্বির কথা শুনে নদীর আব্বু বলে উঠে, তুমি আমাকে এইসব করতে বাধ্য করছো। তুমি আমার কোম্পানিতে একের উপর এক লস করে দিয়েছো। আমার ভাইকেও অর্ধেক সম্পত্তি তোমার জন্য দিতে হয়েছে। আব্বু, তুমি এইসব মনের ভিতরে কি বীজ ধরে রেখেছো? রাব্বি ঠিক করেছে। আব্বু, তুমি যে পথে চলছিলে ওটা খারাপ। আব্বু, মৃত্যুর ভয় একটু করো। এত অন্যায় করতে লজ্জা করে না? আমি একা আমার যা আছে তাতে আমি খুশি। দয়া করে আর পাগলামি করো না। আমি যদি এখান থেকে চলে যাই, তুমি এই সম্পত্তি নিয়ে থেকো। আমি তোর ভবিষ্যতে কথা ভেবে এত কিছু করলাম, আর তুই কিনা আমাকেই দোষী বানাচ্ছিস। আব্বু, আমি জানি আমার জন্য এসব করছো, কিন্তু আব্বু আমি হালাল পথে ইনকাম খেতে চাই, হারাম ভাবে চলতে চাই না। দয়া করে এখানে থামো। আমাদের যা আছে এতে আলহামদুলিল্লাহ। নদীর আব্বু সবার কাছে ক্ষমা চাইল। রাব্বি নদীর কাছে গিয়ে হাত ধরে বলে, আর যদি মরতে চাও তাহলে তোমার খবর আছে। এই যে হাত ধরলাম, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত ছাড়বো না। কি বলো? মৃত্যুর আগ পর্যন্ত হাত ধরে থাকলে আমি রান্না করা, বাসার কাজ, তোমার জামা কাপড়, বাচ্চা কাচ্চা সামলাবো কিভাবে? নদীর কথা শুনে সবাই হেসে দিল। নদীও হাসতে লাগলো।